আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের পডকাস্ট। খুবই নতুন পডকাস্ট ২ প্রান্তে। আমাদের সাথে উপস্থিত রয়েছে মাহাদি ভাই। আর আমি মাসুম। আমি এখন কারেন্টলি টরন্টোতে আছি। আর ভাইয়া আছে বাংলাদেশে। সো আমরা একটু প্রিলিমিনারি ইন্ট্রোডাকশন দেই, তারপর আমরা আমাদের কথায় চলে যাব। সো ভাইয়া সালাম আলাইকুম। কেমন আছো মাসুম? ভালো, আমি ভালো। আ এম মেহেদী হাসান। আমি অ্যাকচুয়ালি এইখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অ্যাজ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে জয়েন করছি জানুয়ারি থেকে। আমি মেলাদিন কানাডায় ছিলাম। ওইখানে মাসুমের সাথে পরিচয়। আমরা বিভিন্ন সময় রাজনীতি, তারপরে সমাজনীতি বিভিন্ন জিনিস নিয়ে আলাপ করতাম। তো সেটারই একটা প্রচেষ্টাতে আমরা এখন অনলাইনে আসছি আরকি। আ দেখা যাক আমাদের আলাপ-সালাপ কেমন হয় আরকি অনেকদিন পরে আরকি। তো এটা মাসুমেরই উদ্যোগ। তো আমরা তো দেখা যাক আমাদের আলাপে আপনাদের কারো আগ্রহ জন্মায় কিনা, রাজনীতির অন্য কোনো ডাইমেনশন দেখা যায় কিনা সেটা আরকি। থ্যাংক ইউ ভাইয়া। আর যে ভাইয়া বলল, এই ভাইয়ের সাথে আমরা সেই জুলাই থেকেই এই আলোচনাগুলো আমাদের শুরু। তো আমরা সেটাকে একটা ভাবতেছি একটু অনলাইনে নিয়ে আসা, সেখান থেকেই শুরু। আর ভাইয়ের তো ইজ ভেরি নলেজেবল, ভাইয়ের কাছ থেকে অনেক ইনফরমেশন জানা যায়, শেখা যায়। তো সেখান থেকে আমাদের এটা শুরু। আর আমার ব্যাকগ্রাউন্ড হলো আমিও কন্ট্রোলস ইঞ্জিনিয়ার। সো দ্যাটস ইট। সো আমরা এখন শুরু করতে পারি ভাইয়া। ঠিক আছে। ঠিক আছে ভাই। আমরা এখন শুরুতে আমরা একটু দেশের বাইরে নিয়ে একটু আলোচনা করি। তারপর আমরা দেশের কিছু আলোচনা করব। যেহেতু এখন কারেন্ট সিচুয়েশনে আমাদের সবচেয়ে ইম্প্যাক্টফুল সিচুয়েশন যেটা হইতেছে ইউএস ইরান ওয়ার। তো হুম, সেইটার উপর আমার কিছু ডিসকাশন করতে চাই। আমার কিছু কোয়েশ্চেন আছে ভাইয়া। সো ওদের তো হুম। একটা এমইউ সাইন হইছিল বিটুইন ইউএসএ অ্যান্ড ইরান, রাইট? অ্যান্ড ইট লুক প্রমিসিং। বাট এখন আবার দেখা যাচ্ছে যে দে আর এগেইন অ্যাটাকিং ইচ আদার। তাদের মধ্যে এখনো কোনো থামাথামি নাই। অয়েল প্রাইস ইজ গোইং আপ। সো এটার কজটা কি হইতে পারে যে হঠাৎ করে ব্রেক হইলো কেন? এখানে এটা ইসরায়েলের হঠাৎ ইমপ্যাক্ট কি? করে অ্যাকচুয়ালি ব্রেক হয় নাই। এটা যখনই হইছে তখনই তো মানে মোটামুটি যেটা বলে যে ট্রাস্ট এর উপরে হয় নাই। কেউ কারো হুম, বিশ্বাস করে না। তারপরেও হুম, সবারই লস হচ্ছে। তো তার মধ্যে থেকে কোনো একটা সলিউশন বাই করা যায় কিনা এরকম। আর আমি পার্সোনালি যে পাকিস্তানের মাঝখানে ছিল, মধ্যস্থতাকারী ছিল। হুম, আ মনে হচ্ছিল খুবই প্রমিজিং বাট এটা ক্লেভার কিছু একটা হইছিল। যে তুমি যেকোনো জিনিস যুদ্ধ থামাইতে গেলে তোমার একটা মোটামুটি ট্রাস্টেড পারসন হইতে হবে ২ পাশের থেকেই। যে হ্যাঁ, আমরা একজন আরেকজন ট্রাস্ট করলাম। তারপরে আমরা যা কমিটমেন্ট দিচ্ছি সেটা রাখবো। তো এইখানে যেমন ১ম এ যে এমনিতে যেই ক্লজ নিয়ে মেইন ঝামেলাটা হইছে এখন যে হরমুজে কার উপর কন্ট্রোল থাকবে। তাই না? এটা নিয়ে তো মেইন ঝামেলাটা হইছে। তখন আ বা যেভাবে লেখছে এটা অ্যাম্বিগুয়াস ভাবে রাখছে। হ্যাঁ, ইরান ওইটাকে আ মোটামুটি আ মানে কন্ট্রোল এ না বাট ওইখানে যাইতে দিবে। কিন্তু ইরান ওইখানে বলে নাই যে ইরান এটা পুরো ওপেন ছেড়ে দিবে। যে কোন ধরনের কোন মনিটরিং করবে না। তো ইরানের পক্ষ থেকে ইরান পরে দাবি করতেছে যে না আমি তো মনিটরিং করতেই পারি। আবার যদি দরকার হয় আমি এটারে ওই মানে হ্যাঁ, আমি কোন বলছি যে ইয়া নিব না। যে কি বলে এটারে? ওই যে ট্যাক্স বা ওই ধরনের কোন কিছু নিবে না। কিন্তু তার পরিবর্তে তো মানে মনিটরিং পার্টটা তো ওরা মিস করতে চাচ্ছে না। মানে ওদের যে কন্ট্রোলটা ওরা যে এখানে একটা হুম। দাবি আছে সেটা ওরা ছাড়তে চাচ্ছে না। তো আবার ইউএস তো বলছে না এটা আগে যেমন ছিল তেমন। তো এরকম একটা ব্যাপার আসতেছে আরকি। তার এছাড়া তো আর এই পিছনে তো ইসরায়েল আছেই এখানে। ইসরায়েলি লবি যারা তারাও চেষ্টা করতেছে যে এটারে যাতে মানে ভেঙে যায়। তো এখন এটা কিভাবে সেটেল হবে এটা একটা পাওয়ার গেম তো হবেই, তাই না? পাওয়ার গেম এট দ্য এন্ড তারপরে দেখা যাবে কি হচ্ছে আরকি। হ্যাঁ, কারণ ভাই আপনার তো আবার পাকিস্তানের সাথে সৌদিরও একটা ডিফেন্স অ্যালাইনমেন্ট আছে, রাইট? সো এখন পাকিস্তান ওই সাইডের থেকে কেমনে নেগোসিয়েশন করবে সেই ব্যাপারটা আমি খুব ক্লিয়ার না যে আসলে কি পসিবল ওদের পক্ষে নেগোসিয়েশন করা আর ফেয়ার একটা নেগোসিয়েশন। কারণ ভাই ইরানে তো ইউএসএ অ্যাটাক করছে আউট অফ নোওয়্যার। সো ওরা আসলে ইউএসএ কে বিশ্বাস করতে পারতেছে না। সো ওদের না সাইডে মূল অ্যাকচুয়ালি প্রবলেম। মেইন প্রবলেমটা তো হইছে এইখানে যে ইউএস মিডল ইস্টে ঢুকছে যখন 90s এর দিক থেকে। তখন থেকে এগুলো মেইন সমস্যা। তুমি একটা দেশ যারা নিজেরা ডিসিশন নেয় একরকম। আরেকটা হইতেছে যে দেশটা দখল হয়ে গেছে বা ইনডাইরেক্টলি দখল হয়ে গেছে। সো পুরো মিডল ইস্টের কি অবস্থা? মানে বেসিক্যালি ওরা তো ইউএস বেস কতগুলা। বিশেষ করে এখন বোঝা যাচ্ছে যখন ওই যে ইরান এখন ওই যে ওদের যে মিসাইল মারতেছে সবগুলো তো ইউএস বেস গুলা টার্গেট করি। হুম। এমন কোন দেশ নাই যেখানে বেস নাই। একটা বেস না, না, একাধিক বেস। একাধিক, সো একাধিক। এত পরিমাণ বেস এখানে হইছে। ৯০ সালের আগে যে গালফ ওয়ার এর আগে কোন ধরনের কোন বেস ছিল না। ওরকমভাবে ডাইরেক্টলি। আচ্ছা। তো এই ক্ষেত্রে এই গত ৩০-৩৫ বছরের মধ্যে পুরা এলাকায় এ এ মানে বেজে ছেয়ে গেছে আরকি। তো এই জিনিসটার
কিভাবে সলভ হবে? এখন এখন ভাই যতক্ষণ এটা তো ইউএস এখানে সরি টু আছে ইন্টারাপ্ট ভাইয়া। তখন তো আল্টিমেটলি মানে ওইখানকার যারা লোকাল যারা মানে কিং আছে বা যারা আমির আছে তারা তো চাইলেও সবকিছু স্বাধীনভাবে করতে পারতেছে না। তাদের তো অ্যাকচুয়ালি ইরানের সাথে হ্যাঁ, একটা শিয়া সুন্নির দ্বন্দ্ব আছে। বাট কোন ধরনের তো কোন রাজনৈতিকভাবে কোন সময় না, যুদ্ধ বিগ্রহ সেটা নেই। আর কিছু নাই। হুম, এটা কোনো কিছু ছিল দরকারও হইতো না। কিন্তু হ্যাঁ, ইউএস এর ইনভলভমেন্ট এর জন্য সাথে পিছনে ইসরায়েল আছে। এই ২ টা মানে মানে বাইরের শক্তি। আর ইসরায়েল হুম। যদি এখন বলতেছে সে মিডল ইস্টে সেটা অ্যাকচুয়ালি বাইরের শক্তি দখল করে রাখছে। আর বাইরে আমেরিকা তো পুরাই বাইরের শক্তি। সেইখানে যে হাতাহাতি করাতেই এই ঝামেলাটা বাধছে। এখন ভাই আপনার ইউএস এর তো পেট্রো ডলারটা ডিপেন্ড করতেছেই ওই কান্ট্রি গুলার উপর। তো সেইজন্য সে ওই কান্ট্রি গুলা ছাড়তে চাচ্ছে না। এটা তার মেইন পয়েন্ট। হ্যাঁ, এইটা যেটা বলা হইছে এইটা অ্যাকচুয়ালি একটা মানে মানে ভেগ কথাবার্তা। কারণ হচ্ছে পেট্রো ডলারের কথা তো আরো আগে থেকে 70s এর থেকেই বা ওর আগে থেকে মানে 60 না 70s এর থেকে শুরু হইছে। তো তখন থেকে মানে তেল তো সবসময় ডলারেই কিনা বেচা হইতেছিল। ৯০ এর আগে তখনও কেনা বেচা হইতেছিল। আচ্ছা, সাদ্দাম হোসেন ওদের একটা সুযোগ দিছে যে মানে কি বলে? সাদ্দাম একটা সুযোগ না, এটা বলা উচিত কি এটা অ্যাকচুয়ালি মানে as soon as the কোল্ড ওয়ার শেষ হইছে, তখনই ইউএস প্ল্যান করছে আমি মিডল ইস্টে আমার সৈন্য মানে ঘাঁটি বানাবো। আচ্ছা। সো সেইখানে সাদ্দাম হোসেনের মানে একটা বোকামি করছে বা একই কথা যে ট্র্যাপে পড়ছে বা যেমনি হোক সে তো এটা করছেই। কুয়েত দখল করলো। সেই সুযোগে আমেরিকা ঢুকলো। এই যে ঢুকছে এরপরে তো আর ওখান থেকে বাইর হয়নি। ওইখানে সবগুলো দেশেই এখন ওর ঘাঁটি আছে। কম বেশি সব জায়গায়। তো এই কিন্তু ভাই জিনিসটা যতদিন চলতেছে, হুম, তো ততদিন পর্যন্ত ওই দেশগুলা নিজে কোনো স্বাধীন ডিসিশন নিবে না। সো এইখানে বেসিক্যালি ওইখানে এই সৌদি আরব কি বলতেছে বা ওই যে এই এ এ কা এ আম এমিরাত কি বলতেছে ওইগুলো খুব বড় ফ্যাক্টর না। ওরা হুম, যাই বলুক না কেন ইউএসএ যেহেতু এখানে সেনাবাহিনী ওদের মেইনলি বেস গুলো ওইখানে এবং ওরা যে ডিসিশনটা নিবে, ওরা যদি যুদ্ধ কইরা ইরানের সাথে যুদ্ধ করতে চায় তো এরা ঠেকাইতে পারবে না। এটাই হচ্ছে মেইন ঝামেলা। কিন্তু ভাই যুদ্ধের শুরুর আগে আমাদের সবকিছু তো নরমাল ছিল। মানে ওদের হয়তো একটা নেগোসিয়েশন চলতেছিল নিউক্লিয়ার ডিল নিয়ে। কিন্তু আপনার যুদ্ধটা শুরু হওয়ার পরে আমরা তো অনেকভাবে এফেক্টেড। স্পেশালি দ্যা অয়েল প্রাইস ইস সুপার হাই। যেটা যুদ্ধের হ্যাঁ, আগে অনেক কম ছিল। হ্যাঁ। সো এই যে আমরা সাফার করতেছি অ্যাজ আ ওয়ার্ল্ড এর চাওয়াটা কি? বা আমি তো দেখতেছি না যে ওয়ার্ল্ড থেকে খুব প্রেশার করা হচ্ছে ইউএসএ কে। ওয়ার্ড থেকে যেটা হইছে কি যে এই যে মানে অ্যাকচুয়ালি ৯০ থেকেই মানে শুরু হইতেছিল যে মানে যখন এই শতকের শুরুর দিকে বলতেছিল যে হুম, মানে আমেরিকান সেঞ্চুরি মানে মানে নেক্সট ১০০ বছর পুরো আমেরিকান ডমিনেন্স থাকবে। তার আগ পর্যন্ত ২য় মহাযুদ্ধের পর থেকে তো আমেরিকান ডমিনেন্স আছে ওয়ার্লড এ। তারপর তাদের শেয়ার ছিল রাশিয়ার সাথে। হুম, ইউএসএসআর আর ওই যে আমেরিকা ভাগযোগ করে থাকতো। তো হুম, তারপরে ৯০ থেকে তো পুরো একচেটিয়া। তখন ওদের প্ল্যান হুম, ছিল যে আরো ১০০ বছর ধরে করব। সো ওই হুম, প্ল্যানেই ওরা বিভিন্ন জায়গায় ওদের বেস বানানো, তারপরে ১ম এ তো আফ্রিকাতে খুব ইজিলি করছে। আফ্রিকায় বিভিন্ন ছোট, ছোট গৃহযুদ্ধ ছিল। তার পিছনে সিআইএ মেলা হাত আছে। তো ওই গৃহযুদ্ধের নামে ওইখানে ১ম এ অনেক বেস করছে। মিডল ইস্টে তো করেই ফেলল সাদ্দামের হুম, থ্রুতে। হুম, হুম, তারপরে ওরা আরো ভিতরে ঢুকতে চাচ্ছিল আরকি। যে বেসিক্যালি এশিয়ার ভিতরে পড়ে। কারণ এশিয়া তো বলতে পারো যে লাস্ট কন্টিনেন্ট যেইখানে ইউএস এর অমনি করে ডাইরেক্ট প্রেজেন্স নাই। মনে করেন চায়না থেকে হুম, শুরু করে আমাদের বাংলাদেশ থেকে ইভেন পাকিস্তান পর্যন্ত ডাইরেক্ট এখন আর কোন বেস নেই। আফগানিস্তানে ওরা ঢুকছিল 9/11 এর পরে যে উসিলায় হুম, ঢুকুক। ওখানে রেস করার চেষ্টা করছে কিন্তু পারেনি। আবার বাইরে গিয়েছে। হুম, সো ওদের একটা সবসময় টার্গেট আছে এশিয়ার দিকে। এখন তুমি একটু ম্যাপের দিকে তাকাইলেও দেখবা যে এশিয়ার লাস্ট পার্টটা এখন মনে করো স্বাধীন বলতে গেলে ইরানটাই। আর এরপরে গল্ফের পরে ওই পাশের পুরাটাই হচ্ছে তোমার আমেরিকার আন্ডারে। হুম। সো ইভেনচুয়ালি যদি ইরানের ফল হয় তাহলে তো ওরা পুরো এই পাশ দিয়ে এশিয়াতে ঢুকতে পারতেছে। ঢুকতে পারবে। হ্যাঁ, তাইলে এটা ওপেন হয়ে যায় ওদের জন্য। এইভাবে করেই তুমি আগেরবার যে colonization হয়েছিল যে কয়েকশো বছর আগে। আমাদের হয়তো ১ম এখানে ইসে ফল হইছে। আমাদের মানে কি ক্যালকাটা ফল হইল। মানে ওখানে ১ম ওদের বেস করলো ব্রিটিশরা। তারপরে আমরা পুরা বাংলা ফল হয়ে গেল। মানে বাংলা তো আমরা হারলাম। নবাব হুম, সিরাজউদ্দৌলার সাথে। যাই হোক এসব কাহিনী তো পুরো ইতিহাস সবাই জানে। তো ওইখান থেকে যেমন একটা জায়গায় ঘাঁটি গেড়ে আস্তে করে পড়ে এশিয়াতে ছড়াইছে। এইবার কি এটা করার ইচ্ছা আছে কিনা? দেখে আমার কাছে মনে হয় এটা ওদের ইচ্ছা ছিল যে ওরা এশিয়াতে অ্যাকচুয়ালি আবার ঢুকবে। আবার কোনভাবে না কোনভাবে কনটেইন করার চেষ্টা করবে। চায়না ডেফিনিটলি দিতে চায় না। রাশিয়া হয়তো ওই পাশ দিয়ে ওদের ওই কাছাকাছি দিতে চায় না। তো এখানে তো টানাপোড়েনের ব্যাপার আছে। হুম, এখন ইরানের ক্ষেত্রে কি হবে? ইরানে যদি ওদের একটা ফ্রেন্ডলি গভর্নমেন্ট হইতো, তখন হয়তো একসময় বেজও হইতো ওদের। মনিটরও করতে পারত চায়নারে মোর ক্লোজলি, আমাদের এশিয়াতে আরো ভিতর থেকে করতে পারত। তো তখন তো বেনিফিট আছে। কারণ ওরা হুম। তখন গ্লোবাল হিসাবে তখন আরো বেশি বেনিফিট নিতে পারত আরকি।
তো এইগুলা আমার মানে ওভারঅল যেসব কারণ আরকি। তো আর এট দ্য এন্ড এই পাশে ইসরায়েল তো ওখানে আছেই লবি। ওরা বলতেছিল যে ওরা এক্সটেন্ড করতে চায়। হুম। তো এক্সটেন্ড করতে গেলে এখানে থ্রেট হচ্ছে বেসিক্যালি ইরান। তো ইরানরে যদি মোটামুটি মানে থ্রেটটা বন্ধ করতে পারে তখন তো ইজি হয় মিডল ইস্টে এক্সটেন্ড করা আরকি। না, আমার যখন এমইউটা সাইন হইছে মনে হইছে যে হয়তো আমরা একটা পজিটিভ দিকে যাব। বাট অ্যাকচুয়ালি আমরা আরো খারাপের দিকে গেছি। না, আর এই বিষয়ে একটা ডিসিশন আসতে হবে যে আমরা মানে ইউএস এর পক্ষ হইতে একটা কনক্রিট ডিসিশন আসতে হবে যে আমার বর্ডার ম্যাক্সিমাম আরব আমিরাত পর্যন্ত মানে জিসিসি পর্যন্তই। মানে হুম, ইউএস এর যে সেমি কলোনি গুলো আছে। হুম, এরপরে আমি আর এদিকে আসবো না। হুম, ও যতবারই ঢোকার চেষ্টা করবে এই পাশ থেকে অন্য যারা আছে। এশিয়া যেমন আফগানিস্তান যখন ঢুকছে, হুম, তো আফগানিস্তানে তো রেজিস্ট্রেশন হইছে। রেজিস্ট্রেশন যে ওরা কি অস্ত্র এমনি পাইছে? হুম, আশেপাশে থেকে সবাই দিছে ওদের কাছে হুম, অস্ত্র দিছে তালেবানদের। ততক্ষণ পর্যন্ত না আমেরিকা ওখান থেকে বাইর হইছে। হুম। সো এখন কি মানে এইভাবে কিছু করতে পারে কিনা যে ইরানে? ইরানে তো এভাবে করতে পারবে না। কারণ আরো বেশি স্ট্রঙ্গার কান্ট্রি। সো ওরা অলরেডি যেটা মনে করছিল যে ইরানে যদি ওদের ঠিক আছে আমি তো হয়তো ডাইরেক্টলি পারলাম না। ইরানের লোকজনই যদি আমাদের মানে হেল্প করে। গভর্নমেন্ট চেঞ্জ করে ফ্রেন্ডলি কাউরে আনে। তো সেটার জন্য এটা শুরু করছিল। তো এটা তো ব্যাকফায়ার করছেই। এখন ইরানের ব্যাকফায়ার বলতে গভর্নমেন্ট ইন্টারনালি ছাড়া ভাইয়া চেঞ্জ করা পসিবল না। ওইটা ওরা বুটস অন দ্য গ্রাউন্ড ছাড়া তো আরো পসিবল না। আর ওরা বুটস অন দ্য গ্রাউন্ড মনে হয় না দিবে আমেরিকা at this moment. So, হ্যাঁ, সো এটা দিচ্ছে না যেহেতু তো আল্টিমেটলি মানে এটা অত বড় আকারে যুদ্ধ হওয়ার কথা না বাট এখন কথা হইতেছে আমেরিকা যদি চায়ও যে পুরনো যেমন আহ, অবস্থা ছিল সেই জায়গায় ফেরত যাওয়া ওইটাও তো পারবে না না। কারণ ইরানও তো ইরান অলরেডি মানে তার মানে রূপ দেখায় কিন্তু ফেলছে ভাই ওরা এই অনেক পাওয়ার দেখায় ফেলছে তো ইরান তো এটার একটা মানে তুমি যখন ক্ষমতা হয় বা ক্ষমতা দেখাইছো তো তুমি তখন তার কিছু ক্লেম করবে না তো না, ইরান কি এটা ডেফিনিটলি সহজে ছাড়বে না ছাড়বে না তো। কিন্তু ভাই এখানে বেনিফিটটা কি হইলো? মানে এই যুদ্ধেরটার কোনো আমি বেনিফিট দেখতেছি না সো ফার। মানে আমেরিকাও তো কোনো কিছু গেইন করে নাই। না আমেরিকার জন্য যুদ্ধ জরুরি। এটা হচ্ছে আমার কথা হচ্ছে আমেরিকার জন্য যুদ্ধ জরুরি। আমেরিকা হুম, যুদ্ধ যে এত পরিমাণ ঋণ নিয়ে আমেরিকায় আছে। আর আমেরিকার উৎপাদনশীলতা এত পরিমাণ বাড়াইতে পারবে না যাতে তারা ভিতরে ইন্টারনাল উৎপাদনশীলতা দিয়ে মানে যে এত পরিমাণ এক্সট্রা ইনকাম হবে যে লোন গুলো শোধ দিবে। বিদেশি ওদের যে ট্রিলিয়ন 4 ট্রিলিয়ন মনে হয় ওদের এখন যে লোন আছে মনে হয়। তো আরো বেশি ভুলে গেছি আমি এক্সাক্ট না নাম্বার ওদের মনে নেই। জিডিপির চেয়ে বেশি এখন লোন। হ্যাঁ, অনেক বেশি। মানে ওটা অনেক বেশি লোন। তো এইগুলা তো কিভাবে? তুমি যদি মনে করো এই ইরানে দখল করতে পারলো। মনে করো একটা এক্সাম্পল। ইরানে হুম, দখল করতে পারলে কি এটা রিসোর্স পাইলো, রিসোর্স এর থেকে ওইখানে ওইটার এই ইরানই দেখা যাবে যে ওদের লোনের একটা পার্ট শোধ করাবে। হ্যাঁ, হুম, তোমাদের এখানে যুদ্ধ করছি। সো যুদ্ধ করতে আমার এত টাকা খরচ হইছে, এই লাগছে, সেই লাগছে তুমি আমাকে দিবে। মিডল ইস্ট এর থেকে যেমন প্রত্যেকটা দেশের কাছ থেকে করে যেমন অস্ত্র বেচে, হুম, আবার সাথে প্রোটেকশন এর মানি নেয়। আরো বিভিন্ন ধরনের ঘুরায় নেয়। সো এই যেমন সিম্পল এই যে সৌদি আরবের আমার আমার মনে আছে আমি যখন সৌদিতে ছিলাম গত বছর। তো ওই সময় মানে একটা চুক্তি করাইলো $৬০ বিলিয়ন ওই অস্ত্রপাতি এই সৌদি আরব। সৌদি আরবে কি কাজে অস্ত্রপাতি ওরকম লাগবে $৬০ বিলিয়ন কোন কাজে লাগবে। না। কিনছে কারণ কিনতে হবে সহজ হিসাব। কিনতে হবেই। কারণ ওরা তো প্রোটেকশন টাকা চাইতে তো হলে কিনতে হবে। বেসিক্যালি টাকা তো রইছে তো তোমার ওই যে ডলারের কারেন্সি সবকিছু যে চেঞ্জ হয় বেসিক্যালি তোমার ওই ইউএসএ তে ওদের টাকা পয়সা রইছে। সো ওইটা হ্যাঁ, কিনতেছে। কিনার পরে লাস্টে কি করলো? কিছু মনে হয় মানে অস্ত্র ইউজ করলো মনে করো ওই যে ইয়েমেন যুদ্ধেতে আজেইরা। এছাড়া কোনই কাজ হয়নি ওদের অস্ত্রগুলো কিনাতে। না, আর এমনি না। সৌদি আরবের ইন্টারনাল কন্ট্রোল এর জন্য তো পুলিশ খুবই মানে এফিশিয়েন্ট ওইখানে আসলে দরকারও নেই। ওখানে আর্মি বরঞ্চ একটা মানে ওইখানে কোনো ভূমিকাও নেই আরকি ওইখানে। হুম, সো না এগেইন ডেফিনিটলি ভাই। তুমি একটা কথা হইতেছে যে তুমি তো ডিসিশন নিতেছো না। লোকাল লোকজন হচ্ছে আমি যেটা বলি যে মিডল ইস্টে এখন যারা আছে ওরা হচ্ছে আমাদের দেশের ওই যে ওই ব্রিটিশরা যখন দখল করার পরে বানাইছিল না কিছু হুম, জমিদার তাদের আবার হুম, উপাধি দিছিল। হুম। রাজা, নবাব ওরা ওর থেকে একটু বেশি কিন্তু খুব বেশি কিছু না। বেশি হইলেও তো ভাই ওরা দেশের জন্য কি ভালো না আমি জানি না। ওদের নিজের দেশের জন্য। দেশের জন্য খারাপ আমি এক্সেসিভ বলব না কারণ ওই প্রত্যেকটা দেশের মধ্যে ওরা ইন্টারনালি ইনভেস্ট করছে অনেক যেহেতু ওদের প্রচুর তেলের পয়সা ছিলই। তো হুম, যে যেমন আমি সৌদিতে বললাম যে সৌদিতে তো ওরা ইউনিভার্সিটি করছে, তারপরে হুম, স্কুল কলেজ গুলো সবই করছে। ফ্রি চিকিৎসা দিচ্ছে। আগের মতো হয়তো দিতে পারতেছে না। কারণ এই যে ওদের তো ভাগের মধ্যে এখন অনেক টাকা চলে যাচ্ছে এই যে এইসব ডিফেন্স এর হাবিজাবিতে। হুম, আমেরিকা তো আগের যেমন মনে করেন যে ৯০ এর আগে যেরকম ডিল ছিল, সেই ডিলটা তো আর এখন নেই। ডিলটা অনেক হার্শ হয়ে গেছে। হুম। সো ওদের তো টানপোড়েন পড়ছেই কিছুটা। আবার লোক সংখ্যা বাড়ছে। স্টিল এখনো ওরা মানুষের মানে ওদের দেশের লোকাল লোকজনের জন্য ইনভেস্ট করে। আচ্ছা, তো দ্যাটস গুড। আগের মতো পারতেছে না। আগে যেমন মনে করো ওদের একসময় ছিল যে জিনিসপত্রের কোন দাম বাড়তে দিত না। একবার সব সাবসিডি দিয়ে রেখে দিত। সেই তেলে মানে করে
তেলের দাম তো ছিল দুনিয়ার সবচেয়ে সস্তা, সেটা তো ছিল। চাল, ডাল থেকে শুরু করে এভরিথিং সাবসিডিতে থাকতো। সেটা এখন আর নাই আগের মতো। তো কিন্তু তারপরেও এখনো যতদূর মানে ওই আমেরিকারে দিয়ে বাইরে-টাইরে দিয়ে যা থাকতেছে তাও তো লোকের মধ্যে ইনভেস্ট করতেছে। বাট এট দ্য এন্ড এগুলা হচ্ছে মনে করো আমাদের যে নবাব সলিমুল্লাহ, সে হয়তো একটা ইউনিভার্সিটি করলো। বাট সে তো আর মানে সভরেন ক্ষমতা ছিল না। সে তো না, জাস্ট মানে নামে নবাব। জাস্ট ফর নন। হ্যাঁ, এর থেকে সৌদি আরব গুলো অফিসিয়ালি হয়তো আছে। সৌদি আরব বলো, মিডল ইস্ট, ওদের অফিসিয়ালি তো ক্ষমতা আছে যে হ্যাঁ, আমরা একটা সভরেন কান্ট্রি। এট দ্য এন্ড ওরা ওইভাবে সভরেন না। কারণ ওদের দেশে যখন ফরেন মানে বেস ন্যাশনের বেস থাকে। থাকে এবং খুবই বেস মানে কি যেটা বড় বেস, ছোট বেস না। তো সেইগুলোতে আল্টিমেটলি তুমি অত সভরেন হইতে পারো না। যদি তুমি যা ওরা বলে ওর কাছাকাছি তোমার করতে হয় আরকি। না ভাই, এখন এখানে বেসিক্যালি তো জিসিসি কান্ট্রি গুলা কিংডমশিপ, রাইট? সো ওরা বেসিক্যালি ইরানের সাথেও যদি ওরা ফ্রেন্ডশিপ করে, দে মেবি ওরা এই যে জুলাই আরব স্প্রিং একটা ইনসিডেন্ট হয়েছিল, ওরা হয়তো সেটা নিয়ে ফিয়ার করে যে ওরা হয়তো কিংডম লুজ করবে, ডেমোক্রেসি আসবে। ওইটা ডেমোক্রেসি তো পরের হিসাব। কারণ ওখানে এছাড়া আরো অনেকভাবে ওদের মানে ঝামেলা করতে পারে চাইলে। যেমন মনে করো সৌদি আরবের মধ্যে যে পুরা তো ইয়ার সেটআপ চেঞ্জ হয়ে গেছে। ওদের আগে যারা আ মোর মানে পাওয়ারের কাছাকাছি ছিল তারা সব চেঞ্জ হয়ে পরে যে মোহাম্মদ যে আসছে। কারণ ওই সালমান। চলে আসছে। তাই না? সালমান, মাহমুদ বিন সালমান যে আসছে। তো এরকম ভাবে প্রত্যেকটা রাজ ফ্যামিলিতেও তোমার মনে করো সেকেন্ড সেটআপ আছেই যদি চায়। মনে করো পিছন দিক দিয়ে বলল ইউএস বলল যে না তোমাদের আমি সাপোর্ট দিব। ওইভাবে চেঞ্জ করতে পারে। চেঞ্জ করতে কোনো সমস্যা নেই। এট দ্য এন্ড তোমার দেশের তো ক্ষমতা অমনি নাই। সো তুমি যদি ফাইট করবা কিভাবে? তুমি যখন কিন্তু ভাই বিদেশি ওদের লিমিটেশন আছে কিছু একটা। কারণ মানে ইরানের সাথে যদি ওরা ভালো থাকতো, শিয়া সুন্নির ভেদাভেদ বাদ দিয়ে যদি ওরা একসাথে ভালো থাকতো, এটা ওদের জন্য ভালো হইতো। ফর দ্য জিসিসি অ্যাজ এটা ওয়েল। ভালো। আগেন ওদের কি ডিসিশন নেয়ার ক্ষমতা আছে কিনা? দেখো। যেমন আমি বলি মিডল ইস্টের সবাই মানে এগেইনস্ট ইসরাইল। সবকটা দেশ। মানে বিশেষ করে তাদের জনগণ। কিন্তু ওরা জনগণ, এতদিন হ্যাঁ। পর্যন্ত ওরা সবাই মিলে যুদ্ধ করত। হ্যাঁ, একবার মানে 67 এ একটা আ ওয়ার হইছে, ওটা হারছে। কিন্তু এগেইন ওই ওয়ার গুলাতে তো ওরা পুরা ফুল ফ্লেজ পাবলিক সাপোর্ট নিয়ে অমনে করেনি। কিছু একটা ছোটখাটো যুদ্ধের মতো হইছে। তারপরে ওরা ওই হার মেনে নিছে, একটা চুক্তির মতো করে হুম। মিশর এই পাশ থেকে সিনাই হারাইলো, পরে আবার পাইলো। এরকম মানে এটা কিছু মনে হয় যে এটা খেলা একটা ব্যাপার। যেমন তোমার এমনিতে দেখো তালেবানরা আফগানিস্তানে ফুল ফ্লেজ যুদ্ধ করছে। ২০ বছর যুদ্ধ করছে। কিন্তু তারা সরাই দিতে পারছে। হুম। ফুল ফ্লেজ যদি যুদ্ধ করে ইসরাইল এমন কোন পাওয়ার না। না ভাই, ঠিক ইসরায়েল আছে? তো ইরানের সাথে এই যে গত বছরও হইলো, এই বছরও হইলো, ইসরায়েল তো খুব ভালো কিছু দেখাইতে পারেনি। হুম, ইরানের এটাই। সাথে যদি ইউএস এর ব্যাক না থাকে, ইসরায়েল ক্যানট সাস্টেইন টু লং। হুম, শুধু ইরানের সেটা তো সাথে। আছে। কারণ আপনার আগের হ্যাঁ, যুদ্ধগুলো ইউএস এর হেল্পেই ইসরায়েল ওভারটেক করে গেছে। কারণ ইউএস লাস্টে এসে ইন্টারভিন করে। ইরানের ক্ষেত্রে ঘটনাটা হয় নাই। কারণ আমি এই যুদ্ধে আমার একটা অবজারভেশন যে ইউএস এর যে F-35 ও ইরান নাকি শট ডাউন করছে। যদি এটা হয়েই থাকে সত্যি, ইটস আ বিগ থিং। ইউএস এর এত ইয়ে আমি কখনো কাউকে করতে দেখিনি। না ওইটা হচ্ছে কি ইরান অ্যাকচুয়ালি অনেক বড়। ম্যাপেও দেখবা বিশাল বড় দেশ। আর হ্যাঁ, ওদের ন্যাচারাল নিউজ। তো ওইখানে তো আর ওরা তো নিজেদের কিছু টেকনোলজি আছে। এছাড়া তো সাপোর্ট আছে। চায়না এবং রাশিয়া কেউ চায় রাশিয়া। না যে এই যে ইরান ফল করুক। হ্যাঁ, ইরান ফল করলে মানে কি একটা রেজিম হবে যেটা প্রো ওয়েস্টার্ন ইউএস এর রেজিম এবং খুবই কাছে একবারে যেই ইউএস এর যে এম্পায়ারটা একবার ওদের ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস নিবে। আর ভাই তো ওরা তো এইটা তো কিছুদিন আগে ভেনেজুয়েলার ঘটনাটা ঘটছে। এখন যদি ইরানও হাতছাড়া হয়ে যায়, ইটস আ বিগ থিং ফর চায়না। ভেনেজুয়েলা অ্যাকচুয়ালি খুব বেশি কিছু করার নাই। কারণ ভেনেজুয়েলা বাই ডিফল্ট হচ্ছে ওই যে আমেরিকার মানে স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স এর মধ্যে পড়ে। একবারে কাছেই তো। তো হুম। ওইখানে তো ওরা অন্য কেউ আসলে এই পাশে চায়না বা রাশিয়া যে খুব বেশি কিছু করতে পারবে না। ওইখানকার মধ্যে এখনো মানে পাওয়ারফুল দেশ বলতে ব্রাজিল হইতে পারে। বাট অন্য কেউ তো অত ওরকম ভাবে মানে এখনো ডমিন্যান্ট পাওয়ার হয় নাই যারা মানে আমেরিকার থেকে নিজের বাদ দিয়ে হুম, হুম। মানে দক্ষিণ আমেরিকার আলাদা দিকে নিয়ে যাবে। সো আর আল্টিমেটলি ওইটার কোনো ইম্পোর্টেন্ট না। মোর অর লেস ওরা চাইলে কন্ট্রোল করতে পারে। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে এশিয়া। এশিয়া, হ্যাঁ। সো না, এশিয়ারে যদি ওরা দমাইতে পারে, বাদবাকি তো অন্য সব জায়গায় কন্ট্রোল হয়ে গেছে। সো হুম। এশিয়াতেও আসলে দমানো মুশকিল। কারণ এশিয়া তো আর অন্যান্য মানে আনসিভিলাইজড এলাকা না। এখানে থাউজেন্ডস অফ ইয়ার ধইরা মানে হাজার বছর ধইরা আমাদের এখানে এম্পায়ার হইতেছে, এম্পায়ার যাইতেছে, এম্পায়ার আসতেছে, চলতেইছে। সো কিছু টেকনোলজি দিয়ে আমরা একটা পিছায়ে ছিলাম। তো সেগুলো তো আমাদের অনেকটাই এখন মানে আমাদের কাছাকাছি বাট চলে কাম গেছে। ব্যাক করতেছে, হ্যাঁ, হ্যাঁ। আমার সঙ্গে দেশ না মানে চায়না করতেছে। ইন্ডিয়ার আমরা যতই গালাগালি করি, ইন্ডিয়াতে কিছু তো ওদের না, দে আর টেকনোলজি কোয়াইট আছে। অ্যাডভান্স ইন দ্যাট।
হ্যাঁ, সো রাশিয়া তো যদিও আমার এশিয়ার পার্টনার, বাট রাশিয়া তো ওই কাছাকাছি, মানে এটা ইউরেশিয়ার বেসিক্যালি, হুম যে এশিয়াতেই ওদের বড় পার্টনার রয়েছে। সো এইখানে যদি আমেরিকার মতো চিন্তা করে যে আমরা এখানে ঢুকে পড়ে মানে কন্ট্রোল করতে পারবো, কন্ট্রোল, এটা ইটস নট সো ইজি। এটা ইজি হবে না এবং অলমোস্ট ইম্পসিবল হবে। এখন সেইটা আরকি যে এই বর্ডারটা কোথায় হবে? কোয়েশ্চেনটা ওইটাই। সেটাই। এশিয়ারে না ভাই ওইভাবে ওইটা পারবে না। জরুরি। কারণ চায়না ডাজন্ট প্রোডিউস ইটস ওন অয়েল। সো ওরা তো ডিপেন্ড অয়েলের জন্য, যেমন ওরা ইরানের উপর ডিপেন্ড বা ভেনেজুয়েলার উপর ছিল। এখন ইরানও যদি হাতছাড়া দিচ্ছে, বিগ ক্রাইসিস ফর চায়না। সো সেটাও চাবে না। ওটা আর তো আছেই, ওটা আছে। তবে রাশিয়ান ওয়েল আছে। ওটা চায়না হতে এনার্জিতে একটা ব্যাপার আছে। কিন্তু তারপরে তুমি যখন হবে কি, যদি ওই যে মানে একটা এমপ্যাক্ট তোমার রাসের মানে একবারে ঘাড়ের কাছে থাকে। হুম। আর একটু দূরে থাকে। যেটার মধ্যে তো কিছু ইফেক্ট আর ডিফারেন্স আসবেই। হ্যাঁ, হ্যাঁ, সো ডেফিনিটলি। সেইখানেই আরকি ওই ব্যাপারগুলা। আর চায়নার একটা বড় কমিটমেন্ট আছে। যে চায়নার ইতিহাসে ওই যে যখন ওয়েস্টরা ওদের যখন দখল করছে, তো ওই সময় ওদের একটা কমিটমেন্ট এর মতো ছিল নিজেদেরই, যে আর কখনো যেন এটা না ঘটে। এইভাবে যেন আর কখনো colonize না হয়। এবং ওইটার জন্য ওরা সব জায়গাতে এশিয়া বা অন্যান্য যেসব জায়গায় এগুলো পুরনো কলোনি হইছিল আগে, ওদের হেল্প করে। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যেমনি করুক যাতে আবার colonization না হয়। এবং চায়না মোটামুটি এখন চায়না যে পাওয়ার আছে, ও এশিয়াতে কখনোই ঢুকতে দিবে না কাউরে। না, চায়না টেকনোলজিক্যালি অনেকে অ্যাডভান্স। ইভেন লাস্ট ইয়ারের যে পাকিস্তান ইন্ডিয়ার ওয়ারটা হয়েছিল, দে সাপোর্টেড পাকিস্তান ওদের টেকনোলজি দিয়ে। সো দে আর কোয়াইট অ্যাডভান্স। এখন আমি বলবো যে অ্যাজ পার অনেক ক্লোজ টু ইউএসএস টেকনোলজিস। হ্যাঁ, না, না, সেটা তো আছেই, সেটা তো আছে। ইউএসএ এখনো অনেক কিছু এজে আছে। বিশেষ এআই তে তো এখনো তো এজে আছে। যেটা মেইন হ্যাঁ। ডিফারেন্স আসতেছে আরকি। হুম। এখন তো মেইন ডিফারেন্সটা ওইখানেই। বাদবাকি তো হুম। সবাই কাছাকাছি টেকনোলজি কাছাকাছি চায়না চলে চলে আসছে। আসবে। হ্যাঁ। না, চায়না একটা ভেরি ম্যাসিভ গ্রোথ করছে ইন আ ভেরি শর্ট টাইম। এখন ভাই ওটা এশিয়ার লাস্টে জন্য ভালো। কারণ চায়না হচ্ছে আমাদের, যেমন আমি যেমন যেটা বলি যে ইন্ডিয়া তো স্টুপিড টাইপের আরকি, সহজ হিসাব। হ্যাঁ, ওরা যেখানে বোঝা উচিত যে এশিয়াতে আমরা ভালনারেবল স্টেট দরকার নেই। বরঞ্চ স্টেট গুলো যে সব স্টেট গুলো স্ট্রঙ্গার থাকে, তাহলে আমাদের বাইরে থেকে কেউ এসে আমাদের এইসব হাতাহাতি করতে পারবে না। সেটা তা না করে সে আশেপাশে সব প্রতিবেশী দিয়ে পারলে উইক করে। এটা না, হচ্ছে না, ইন্ডিয়ার এটা তো মেইন ওদের ইয়া। পুরান হ্যাঁ, ওদের অভ্যাস আর কি। ডক্ট্রিন এর মতোই যে উইক বানাবো, উইক বানায় তাদের কাছ থেকে কোনো এক কালে আমরা দখল-টখল করে ফেলবো। এইসব অবস্থার কথাবার্তা এখন চিন্তাই করা উচিত না। বরঞ্চ এশিয়ার প্রত্যেকটা স্টেট যদি স্ট্রঙ্গার থাকে, তাহলে তো বাইরের থেকে ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্স গুলো রিডিউস পাবে। হুম। তখন আমরা নিজেরাই ইন্টারনালি এশিয়া ইস এনাফ। মানে এশিয়া নিজে এত বড় জায়গা নিয়ে আসছে। তো এশিয়ার নিজেরই মানে ওই ইন্টারনাল যদি কোনো মানে ঝামেলা না থাকে, এরকম যেরকম মানে ইউএস এর মানে বা ওয়েস্ট এর পিছনে একটু সারাক্ষণ ধরে তেল না দিলে, হুম। তো এই এশিয়া থেকে বরঞ্চ পাওয়ার অন্যান্য জায়গায় আমরা আরো কন্ট্রোলের ব্যাপারটা আসবে আরকি। অন্য জায়গায় রিসোর্স মানে এক্সচেঞ্জ হোক, যা হোক, ওইগুলোর ব্যাপারটাতে। মানে এশিয়ার দায়িত্ব কিন্তু শুধু এশিয়ারে সেভ করা না। এশিয়াতে সেভ করার পরে মিডল ইস্টও তো সেভ করা এখন জরুরি হয়ে যেতেছে। জরুরি হয়ে গেছে। হ্যাঁ। দেন আফ্রিকারে ফ্রি করা। ওইটাও তো এশিয়ারই ভূমিকা নিতে হবে। আর কে ফ্রি করবে? ওয়েস্ট তো আর ফ্রি করবে না। আফ্রিকা, হ্যাঁ, ওরা নিজেরা তো সবাই লোকাল লোকজন তো মানে ফ্রি হইতে চাবেই। বাট ওটা তো আল্টিমেটলি যে তোমাদের বাইরে থেকেও হেল্প দিতে হয়, করতে হয় আরকি। না, ডেফিনিটলি। একটা এন্ড এগুলা আল্টিমেটলি মানে লং গেম। সবই তো মানে একটার পর স্টেজ বাই স্টেজ, ফেজ বাই ফেজ আছে। যেমন ৯০ এর পর থেকে যদি ধরো ইউএস মানে আগাইতে আফগানিস্তান পর্যন্ত চলে আসছিল। আবার পিছনে পাঠানো হইছে। ও আবার চেষ্টা করতেছে। মানে ইনফ্লুয়েন্স আনার জন্য। তো এটাই আরকি সাইকেল। এটা করতে, করতে দেখা যাক কতদূর যায় আরকি। হ্যাঁ, সো কারণ এট ভাই দ্যা আবার এন্ড আপাতত পিসফুল যদি হয়, মানে এটা হরমুজ দিয়ে একটা সেটেলমেন্ট আসবে। কোন একটা সেটেলমেন্ট আসবে। কিন্তু এটা ইউএস এর জন্য বা ট্রাম্পের জন্য রিয়েলি মানে একটা মানে খুব একটা খারাপ অবস্থা হবে যদি সে চিন্তা করে যে না আমরা আ বেসিক্যালি ওই দিই ছাইড়া যা ওরা একটু ইরান ট্যাক্স-টুক্স নেয়। এইটা সে মানতে পারতেছে না। এটাই কিন্তু ভাই মেইন আরকি। যুদ্ধের আগে তো ইরান ট্যাক্স নিত না। তারা শুরু করেই তো এই এইতো ঝামেলাটা না, ফেলাইছে। কিন্তু কথা হচ্ছে ইরানের একটা তো ক্ষতি হইছে। আর ইরান তো একটা তুমি একটা যুদ্ধে জিতছো কোনভাবে। আর আগে যেটা ছিল ২ টা একই রকম ভাবে মানানো মুশকিল না তাদের জন্য। সেটাই। সো ইরানেরও তো একটা তো মানে হুম। ক্লেইম করবেই আরকি। কিছু তো তো ওরা করতেই হবে। অপশন হ্যাঁ। দিছিল যে সো ওমানের সাথে অপশন দিছিল যে আসলে আমরা মিলে-ঝিলে কিছু আ একটা মানে এজ এ মেইনটেন্যান্স কস্ট নিই ওইখান থেকে। তো সেটা আবার ইউএস আবার মানতে পারতেছে না এটা। একবার নিজে ট্রাম্প বলতেছে কি আমি ও নিজেই নাকি নিবে। ট্রাম্প তো ভাই একটা পাগল। ওর যখন যেটা মনে আসে তখন সেটা হ্যাঁ, করে। কিন্তু কোন বলল না, কিছু তো নিজেই লজিক্যাল বলল না। যে নিজেই ট্যাক্স দিবে। নিজেই বলতেছে যে কত পার্সেন্ট যেন সে একটা আ লেভি বা কিছু একটা ধরবে ওইখান থেকে। যারা যাতায়াত করবে ওরে টাকা দিতে হবে আরকি। তারপরে আবার বলল যে না ওইটা না, আমি অন্যভাবে ডিল করব। সো সো ইউএস এগুলা এর কাছে যুদ্ধটা শুরু না করলে ওদের এই পজিশনেও পড়া লাগতো না। ওরা অকারণে ইসরায়েলের
কারণে বা হোয়াটএভার ট্রাম্প এই যুদ্ধটা শুরু করছে। এখন ভাই আমাদের এই ইন্টারন্যাশনাল টপিকটা আমার আর ২ টা কোয়েশ্চেন আছে। এক হইলো যুদ্ধটা কবে শেষ হইতে পারে বা মানে এটার আউটকাম কি হইতে পারে? আরেকটা কোয়েশ্চেন হইলো যে এত ইউএস প্রেসিডেন্ট আমার 1969 এ মনে হয় ইরানে চেঞ্জ হইছে, রাইট? শাহ? হুম। or 79 এ? হ্যাঁ 79 79 এ। আর এতদিনে হ্যাঁ এখনো ইউএস প্রেসিডেন্ট ইরানের সাথে এভাবে ডাইরেক্ট যুদ্ধে ইনভলভ হয়নি। ট্রাম্প কেন শুরু করলো? এই ২ টা কোয়েশ্চেন। ট্রাম্প কেন এই যে এটাই তো ট্রাম্পের ক্ষেত্রে তো যেটা যা ওর আনসার্টেনিটি এবং যেমন এই ওদের দেখবে যে বিভিন্ন ধরনের যে পডকাস্ট গুলো হয় এখানে আলোচনায় বলা হয় যে এই কম ইসরায়েল ইভেন নেতানিয়াহু গত মানে মানে ইসরায়েল ডিকেটস আফটার ডিকেটস এই মানে ফুসলাইতেছিল যে হ্যাঁ, আমেরিকান কিন্তু প্রেসিডেন্ট কেউ তো করেনি ভাই। কেউ করে নাই কিন্তু হ্যাঁ, ও করছে এখন হ্যাঁ। তো লোকজন বলতেছে এটার ওই যে সেই কি যেন এপিস্টন ফাইল এখন ওইটা দিয়ে সেটাই আমার ব্ল্যাকমেইল কোয়েশ্চেন ভাই। এটা কি ইমপ্যাক্ট ইনভলভ নাকি I have এক্সিট? no idea এটার জন্য যেটা হইছে যে যেমন মানে ওটা ডেফিনিটলি কিছু তো একটা মানে ইনফ্লুয়েন্স করছেই। তো এখন এটা কি কে ইনফ্লুয়েন্স করছে কিন্তু আরকি? ভাই আ এপস্টিন ফাইলে কিন্তু বিল ক্লিনটনেরও না নাম আছে। সো বিল ও ক্লিনটন তো তো একটা করে পাওয়ারে নাই। নাই। ও তো না এখন বাট পাওয়ারে ও নাই। ও যখন ছিল তখনও তো এপস্টিন ছিল। তখন চেষ্টা করেনি ইসরায়েল কিছু করার? এটা গত ২০ বছরে তো ব্লিঙ্কন তো ২০০০ পর্যন্ত ২০০০ সাল পর্যন্ত ছিল। তারপরে তো এরপরে থেকে তো গত ২০ বছর তো আরো অনেকে আসছে। হুম। এই এট দ্য এন্ড এগেইন ইসরায়েল মানে ট্রাম্পরে মানে ফুসলাইতে পারছে। ব্ল্যাকমেইল করছে বা হোয়াটএভার। ব্ল্যাকমেইল করুক বা যেমনি করুক ফুসলাইতে পারছে আরকি। যেটা ট্রাম্প তো এমনিতেই আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার আছে ওর মধ্যে। তো আসলে করবে কি না করবে। সবাই সব প্রেসিডেন্ট যেমনে করছে তো ও তো ট্র্যাডিশনাল ভাবে অমনে করে না। হুম, তো এট দ্য এন্ড তারা যুদ্ধে নেমে পড়ছে। হুম। এখন আল্টিমেটলি কি করবে? সেটা হচ্ছে কথা। মানে এটার এন্ড কি হইতে পারে ভাইয়া? এট দ্য এন্ড একটা সহজ হিসাব। আমার হিসাব হইতেছে যে মানে এই অঞ্চলের যদি মানে মিডল ইস্টের স্টেবিলিটির জন্যে ফার্স্ট অফ অল মানে মানে আ ইউএস এর ইনফ্লুয়েন্স রে রিমুভ করতে হবে। এটা ছাড়া ওইখানে কখনোই স্টেবল কিছু হবে না। আর ইউএস যদি মনে করে না আমার যে তেল লাগবে দেখে আমি এনি কস্ট এ লাগবে তো এই কস্ট বাড়তে থাকবে ওদের জন্য। আর ইসরায়েলের হ্যাঁ, ইসরায়েল স্টেট অ্যাজ এ স্টেট ওটা কি হবে? ওইটা একটা মানে কনফিউজিং কারণ হচ্ছে যে ওরা তো একবারে কম না। জিউসরা তো প্রায় আছে। অনেকখানি অনেক লোকই আছে। প্রায় ১০ মিলিয়ন বা আরো বেশি হবে হয়তোবা ওইখানে আছে। সো এরাও তো এখন কোথাও রিলোকেট করবে না। তো ওই জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে লং টার্ম এ। তো ওইখানে আসলে কিভাবে ওটা সেটেল হবে? প্যালেস্টাইন আর ওরা ২ টা মিলে কি একটা রাষ্ট্র কইরা কিন্তু এই যে কারেন্ট গভর্নমেন্ট বা নেতানিয়াহুর যে গভর্নমেন্ট গুলো আছে যারা বেসিক্যালি আরবদের সাথে সবসময় যুদ্ধ করতেই চায় বা ওদেরকে ডিহিউম্যানাইজ করে। এদের দিয়ে ওই নেগোসিয়েশনটা হবে না। এখন যদি ওদের কোনো বেটার গভর্নমেন্ট হয় যারা আসলে কোএক্সিস্ট করতে চায়, হুম। দেন একটা কিছু হইতে পারে আরকি। আর, আর কি হবে? এটা আপাতত আগে যুদ্ধ থামলে তারপরে পরে স্টেপ এগুলো হ্যাঁ, আরকি। না, না আর কতদিন স্ট্রাগল করা লাগবে আমি সেটাই চিন্তা করতেছি। হুম। আর ইলেকট্রিক গাড়ি কিনে ফেলাও। তাই একটা এখন তো অনেকগুলোই বেরিয়েছে। টেসলা তো আছে, এছাড়া তো এখন চাইনিজ বিআইডি তো আসছে। না ভাই চা প্ল্যান আছে। মনে হয় তো মনে হয় যে ইয়া চাইনিজ প্রোডাক্ট গুলো তো এক্সট্রা কোনো ট্যাক্স দিয়ে আনবে না। মানে নরমালি যে ওদিন আগে মানে একটা চুক্তি করল। তো একটা ও মানে বিওয়াইটির সাথে একটা চুক্তি করছে। হ্যাঁ, সো মানে ভালো প্রাইসে আসবে। ইউএস এর মতো অত হাই প্রাইসে আসবে না চাইনিজ হুম। যদি ইলেকট্রিক। আর বিওয়াইডি তো টেকনোলজিক্যালি অনেক বেটার দেন টেসলা আমার যেটা মনে হইছে। হুম। সো ইলেকট্রিক গাড়ি এটাই ভালো বুদ্ধি। তাহলে আর ডিপেন্ডেন্স হইতে হবে না আরকি। একদিকে খারাপ হয় নাই। কারণ ওই যে এটা তো ইলেকট্রিক গাড়ি পুশ এরকম প্রত্যেকবার যুদ্ধ বাজে তখন ইলেকট্রিক গাড়ি একটা পুশ হয়। তো এইভাবে করতে তো এখন ইলেকট্রিক গাড়ি মোটামুটি ওয়ার্লড এর মনে হয় মানে আ 50% এর মধ্যে মানে মানে নতুন সেলে মানে ভালো পরিমাণে চলে গেছে আরকি কোন জায়গায়। হুম, যে নরওয়ে না কোথায় দেখলাম যে ওটা এখন মেজরিটি গাড়ি হচ্ছে তোমার এই যে ইলেকট্রিক গাড়ি সেল হইছে আরকি। গত হুম। কয়েক বছর। তো সেটাই। ঠিক আছে ভাই এখন আমরা আ নেক্সট এ আসি না বাংলাদেশের ভূতেরা আসি এখন। এখন তো বিএনপি পাওয়ারে আসলো। এরপরে ইন্ডিয়ার সাথে ওদের রিলেশন কি বা চায়নার সাথে ওদের ফিউচার কি? বিএনপি হ্যাঁ, এটা দেখা যাক। এখন পর্যন্ত তো তারেক জিয়া মোটামুটি স্মার্ট পলিটিক্সই করতেছে। যেমনিই হোক। মোটামুটি হুম, সে হুম। তো মানে ব্যালেন্স মানে চায়নার এতে ঠিক গেছে। যদিও কিছু আনতে পারছে কিনা না ডাইরেক্টলি যদি বলো যে হ্যাঁ,
ইনভেস্টের অনেক মানে কথাবার্তা চলতেছে। চাইনিজরা এখন অনেক রেগুলার আসতেছে। তুমি একটু খেয়াল করলে বুঝবা যে কি পরিমাণ ফেসবুক এড আসে এখন চাইনিজ হসপিটাল নিয়ে। তারপরে আচ্ছা। ওরা রেগুলার তুমি যদি ফেসবুকে যদি বাংলাদেশে থাকো তো দেখবা যে রেগুলার এখন এড আসতেছে যে হুম, চায়নার ওই হসপিটালে মানে যাবেন কিনা ওরা পুরা ভিসা-টিসা এরেঞ্জ করে দিবে। তারপর চাইনিজ ডাক্তাররা এখন আসতেছে অ্যাকচুয়ালি বাংলাদেশে। হুম। বাংলাদেশে যেমন যেগুলো মানে ইন্ডিয়ার যে মার্কেটটা ছিল আরকি। সেটা সেটা এখন চায়নায় পুরা চলে যাচ্ছে। তো আচ্ছা। এটা একটা গেছে। তারপরে চাইনিজ আমি যেমন মাঝে ২ এক সময় এখন মেট্রোতেও চাইনিজ দেখি। হুম। ২ এক সময় দেখা যায় ওরা হয়তো আসছে। বাংলাদেশে তো বা মানে ভিজিটে আসছে বা ওই যে ইনভেস্ট এর ব্যাপারে। কাজে আসছে বা কয়দিন whatever। আগে দেখলাম বাংলাদেশ চায়না একটা ক্লাব করতেছে। মানে ইয়াদের জন্য। ও! ব্যবসা মানে যে ব্যবসায়ী এলিটেরা মানে মনে হয় লোয়েস্ট যেই প্রাইসিং দেখলাম মানে ৳৭,০০,০০০ বা ৳১০,০০,০০০ দিলে তোমার মানে যে আজীবন মানে সদস্য হইতে পারবা। মেম্বারশিপ। আচ্ছা। মেম্বারশিপের বিভিন্ন ধরনের আছে অপশন গুলো দেখলাম। তো মানে ওরা এখন এগুলোতে সিরিয়াস হচ্ছে। মানে যে ক্লাব বানাইতেছে চায়না বাংলাদেশ ক্লাব টাইপের। তো এইখানে মানে কি হবে? তখন মানে বাংলাদেশের ব্যবসায়ীরা, চাইনিজ ব্যবসায়ীরা রেগুলার মিট করবে। ওরা এইভাবে করে লং টার্ম প্ল্যান এর মধ্যেই আসতেছে। এমন না যে ওরা মানে চায়না ভাই এখন যেখানেই যাবে লং টার্মই $1,000,000,000 দিয়ে যাবে। দিল যেমন ইয়ারে যেটা করছে। ওই কি বলে? হাসিনারে যেটা করছিল। বেসিক্যালি টাকা দিছে আর কিচ্ছু না। না। টাকা দিছে আবার ওই টাকা দিয়ে ওরা ওই যে ব্রিজ-টিজ করে টরে দিছে। তো এইটা এবার এটা করতেছে না। এইটা বরঞ্চ ওরা মানে ম্যান টু ম্যান মানে ব্যবসায়ী বা এখানকার ব্যবসায়ী, তারপরে ওখানকার ডাক্তার, এখানকার রোগী, তারপরে প্রচুর ছাত্র যাচ্ছে। এবং চায়না থেকে আবার পাস করে তারা আসতেছেও। হুম। এবং ইদানিং দেখবেন চায়না বাংলাদেশে কিছু ম্যারেজও হইছে। সো ওরা ওই ডাইমেনশন এ যাচ্ছে আরকি। এখন ভাই আপনার আমরা যেটা ভাবছিলাম আরকি, আমিও তো কানাডা থেকে ভোট দিছি যে আ আ বিএনপি পাওয়ারে আসলে প্রো ইন্ডিয়ান হবে। কিন্তু এখন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার এখনো সাথে তেমন কোলাবোরেশন হচ্ছে না বা ইন্ডিয়া এখনো কিন্তু ভিসা নিয়েও ঝামেলা করতেছে। এর কারণটা কি? প্রো ইন্ডিয়ান বিএনপি হ্যাঁ, হয়তো বিএনপির একটা পার্টটা তো ডেফিনিটলি কম্প্রোমাইজ হইছিলই। এটা তো বোঝাই হুম, গেছে আগের থেকেই। হুম, হুম, যেহেতু হাসিনার আমলে তো বিএনপি অমনে হুম, করে আন্দোলনও করতে পারে নাই। হুম, আবার এরপরে বিএনপি হুম, কিছু নেতারা কোন ঝামেলাই হয় নাই যারা এখানে থাকছে। হুম, কিছু তো তারপরে হইছে। বাট এট দ্য এন্ড তারেক জিয়া তো ডাইরেক্টলি ইফেক্টেড হইছিল। সো আমার ধারণা ওর যে কোর যেই ইয়াটা আছে, লোকজন আছে তারা হ্যাঁ, ইন্ডিয়ার থেকে ঝগড়া করতে চাচ্ছে না। বাট হুম। একবারে প্রো ইন্ডিয়ান হবে মনে হচ্ছে না এখন পর্যন্ত। তো চেষ্টা করতেছে আচ্ছা। যে ফ্রি রাখার জন্য। এখন এখানে আমাদেরও দায়িত্ব আছে। মানে এজ এ মানে নেশন যে আমরাও তো টাইম দিতে হবে কিছুটা। যে তুমি আ মানে যাতে এরকম মানে আমরা যদি মানে আননেসেসারি প্রেশার তৈরি করার কোন দরকার নেই। সো না সেটাই। আমরা যদি ওয়েট অ্যান্ড সি দেখি যে হ্যাঁ, আমরা অল্টারনেটিভ ভাবে বিজনেস, ফ্রেন্ডশিপ চায়নার সাথে হচ্ছে। আ অন্যান্য দেশের সাথে হোক, রাশিয়া হোক বা তোমার আমার হিসাবে আমেরিকার সাথে তো আগের থেকেই আছে, মিডল ইস্টের সাথে আছে, পাকিস্তানের সাথেও হোক। হুম, হুম। এভাবে চলুক। হ্যাঁ, আমার ইন্ডিয়ার সাথে কোন ঝগড়া করার কিছু নাই। তারপরে আবার ইন্ডিয়া যদি করতে আসে তখন তো আমাদের একটু প্রোটেকশন দিতে হবেই আরকি। সেটাই ভাই। ভাই আমাদের তো হাসিনার আমলে এডুকেশনের অনেক ক্ষতি হয়ে গেছে বাংলাদেশে। সো এখন এডুকেশনের যে আমরা তো অনেক হোপফুল ছিলাম যে মিলন আসবে। বাট আমি এখন দেখি যে Facebook এ ওরা নিয়ে অনেক ট্রোল হইতেছে, দিস অ্যান্ড দ্যাট। আসলে কি ওর আগের মতো ইমপ্যাক্টফুল আছে কি নাই? জিনিসটা হচ্ছে কি যে তুমি ১৭ বছর ধরে ধ্বংস করছো একটা জিনিস। হ্যাঁ, ঠিক আছে? ও তো মাঝখানে দেশে ছিল না অনেক বছরই তো সব আচ্ছা। ওইখানেই রইছে। তো আইসা তো মানে হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ হইছে। ১ম হচ্ছে যে তোমার জেনারেশন তো চেঞ্জ হইছে। হ্যাঁ, জেনারেশন তো পুরা চেঞ্জ হইছে। যেখানে মনে করো আমি বলি ২০ বছর আগে বাংলাদেশের পোলাপান প্রকাশ্যে গালাগালি করা এটা তো আসলে মানে কালচারের মধ্যে ছিল না। না। তারপরে রাগারাগি করলে মেক্সিমাম পিছনে কিছু বলবে। কিন্তু সামনে এখন তো বুঝতেই পারতেছে এই জেনারেশনের কি অবস্থা। সো এদেরকে হ্যান্ডেল করাটা তো ডিফারেন্ট। হ্যাঁ, সেই জিনিসটা তো বুঝতে হবে। আর মানে যেটা সহজ হিসাব তোমাদের তুমি তো নর্থ আমেরিকায় বড় হইছো, তুমি এটা জানো। হ্যাঁ, নর্থ আমেরিকায় স্কুলগুলোর মধ্যে বাচ্চারা কি অত মানে খুব পোলাইট অমন তো না। আনরুলি না? হ্যাঁ। নরমালি সরকারি এই বেশিরভাগ স্কুলে এরকম মোটামুটি আনরুলি বাট স্টিল ওরা ম্যানেজ করতেছে। তো আমাদেরও ওই অ্যাপ্রোচ নিতে হবে। এই পোলাপানগুলার তো স্পিড বেশি। হ্যাঁ, আর আমার মনে হচ্ছে যে ওরাও তো অ্যাকচুয়ালি মানে দারিদ্র্য বা ওইগুলো যেমন আগের জেনারেশন ছিল তার জন্য তারা যেরকম মনে করো একটু মানে খুব ঝুঁকে থাকতো বা হ্যাঁ, এরা তো এরকম না। না, এরা মোটামুটি অ্যাফ্লুয়েন্স এর মধ্যে না গেলেও কিছুটা ভালো অবস্থায় মানে দেখছে অনেক ডেফিনিটলি, ভালো। সো ডেফিনিটলি সেই ভাই। হিসাবে এদেরকেও ওরকম হ্যান্ডেল করলে হবে না। না এছাড়া ডেফিনিটলি। বাদবাকি ও যে এমনি ছাত্ররাও বুঝে। ছাত্ররা যে এমন যে মানে গড়রাজি হইছে এমন না যে আমরা নকল করে পাস করতে চাই। ওরাও অমনি এটা সহজ ব্যাপার। এটা খুব
ও যতই মনে চাক না কেন এটা কেউ প্রকাশ্যে বলবে না যে না আমার নকল করতে দিতে হবে। কারণ হুম, তুমি নকল করতে কেউ দিবে না। কারণ এটা তো এডুকেশনের কোনো মানে হইল না। সো হুম, এইটা মানাইতে সমস্যা নাই। যে নকল কিন্তু যেটা ইনসেনসিটিভ কাজ করছে সেটা হচ্ছে রিয়েলি কয়েকটা জায়গায় খুবই খারাপ অবস্থা ছিল। হুম, ওই মনে করো তোমার বৃষ্টি-টিষ্টি হয়ে আমাদের আমি আমার 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 কলেজ ইউনিভার্সিটি আমি পরীক্ষা মানে ক্যানসেল করতে হইছে আমার ওই যে একটা মিড টার্ম ছিল। তো ওইখানে যেটা সমস্যা হইছে যে ওই জায়গাটাতে আসলে ওর রেসপন্স হয়নি। আর এগেইন বাংলাদেশের যে সমস্যা হইছে কি সব জায়গায় তো হচ্ছে যে একেকটা করে মানে মিনি কিং থাকে। মানে হুম, সমস্ত ডিপার্টমেন্ট ওর ওর কথাটা এইজন্য চলতেছে। ওরা যদি লোকালি ডিসিশনটা নিয়ে নিত, যে এলাকায় বৃষ্টির পানি বেশি হয়েছে সেই কেন্দ্রগুলো বন্ধ করে দিলেই হইতো। হুম। ইজি অপশন। তাহলে এই ঝামেলাটা হইতো না। এই আরকি। তারপরে ভাই আউল ফাউল কথা কয়ে ফেলছে কিছু। আউল ফাউল কথা না। ওগুলো খুব নরমাল কথা বাট ধরলে তো ধরলই। এই যে ফার্মের মুরগি। তো ওইটা ওইটা মনে করো সে আমাদের পুরনো আমলে দেখো না ওই সেন্সে সে মুরব্বী মানুষের বলে না যে আরে তোমরা তো সব ফার্মের মুরগি হইছে। নতুন জেনারেশন যারা বলে ঘরের মধ্যে থাকো, একটু বৃষ্টি হইলেই বাইরেলেই তোমার জন্য কিছু হইতেছে এরকম। না ভাই, হাসিনা এইটা তো তো রাজাকার বইলে একবার ধরা খাইছে। মিলনের মানে ওয়ার্ডিং ঠিক করতে হবে কিছু, কিছু ক্ষেত্রে। হ্যাঁ, এইটা তো ডেফিনিটলি সেনসিটিভ হওয়ার দরকার আছেই। বাট এইটারে এগিয়ে তুমি চিন্তা করো যে তুমি যদি আশেপাশে তুমি নিজস্ব একটা দেখছো হয়তোবা যে যারা ঢাকায় বড় হইছে বা এখনো ঢাকায় যারা বড় হয়, যারা অত হুম, বেশি বাইরে খেলাধুলা করতে যেতে পারে না বা বাপ-মা যাইতে দেয় না যে না ব্যথা পাবা অথবা অ্যাক্সিডেন্ট হবে অথবা বৃষ্টির পানি লাগবে। তো ওদের তো আমরা নিজেরা ফার্মের মুরগি বলি পপুলারলি আরকি। হুম, হুম, যে হুম, ফার্মের মুরগির মতো বড় করতেছে। সেই হিসাবে বলছে বাট এগেইন ওই পুরা মিলে তুমি তো ১ম এ অন্যায় কাজটা করছে যে তুমি মানে কোন সেন্টারে যেসব জায়গায় বিশেষ করে খারাপ হইছে ওগুলো তো ইনস্ট্যান্ট বন্ধ করা দরকার ছিল। কারণ পরীক্ষা দিতে এসে তো কেউ ইনজিউরড হওয়ার কোন লজিক না। না তারপরে ডেফিনিটলি। পানি গর্তের মধ্যে পড়ে গেছে। এগুলো তো এটা একবারে আনএক্সেপ্টেবল। না, মানে সেফ অবশ্যই ভাই। এনভায়রনমেন্ট ফার্স্ট হ্যাঁ। আর ওইটা ভাই ও ওই যে বোকামির সাথে এটা মিলে হ্যাঁ, মানে ঝামেলা করেছে। আর ও যে ভাই কিছু স্টেটমেন্ট দেয় জাইমা রহমান নিয়ে, এটা নিয়ে এত মানে ইয়ে করার, না শো ও অফ করার কোনো দরকার নেই। মানে এজ আ লিডার লাইক হিম, হি শুড বি মোর কনজারভেটিভ। মানে কনজারভেটিভ ইন a সেন্স আমি বলতেছি না যে ডোন্ট টক টু এনিওয়ান। আমি বলতে চাইতেছি যে তার মধ্যে ওই যে নয়ন যে আছে, সে আর নয়ন মনে হয় একই লেভেলে কথা বলেন। ইট শুডন্ট বি লাইক দ্যাট। ওইটাই তো মুশকিল। বাংলাদেশের যে এটা কি অবস্থা? আমি তো আবার নিজেরও তো এখানে আইসা এই যে স্যার বলার অভ্যাস লোকজন। আমি তো হ্যাঁ। প্রতিদিনই স্যার বলি। কারণ নয়ন মনে করেন এই একটা এই ইয়ে এই ঠিক আছে। এই কাজটা তোমার একটু সিনিয়র কেউ, একটু বড় কেউ আছে তারে তেল দিতে হবে। হ্যাঁ, এইটা একটা মুখস্থ একটা ব্যাপার। হাত কসলাইতে হবে তার সামনে। হ্যাঁ। তারপরে এইটারই একটা প্রকাশ হচ্ছে ওই যে এরকম যে সে যেহেতু প্রধানমন্ত্রীর মেয়ে আবার কয়দিন পর প্রধানমন্ত্রী হইতে পারে তার আগের থেকে একটু তেল মানে দিয়ে মানে রাখলো। একবারে ওই যে একটু তেল দিয়ে রেখে দিলাম আরকি। এখন ভাইয়া সেইটা ওই ধরেন নয়ন লেভেলের একটা লোকরে মানায়। বাট সে একটা এমপি, আর তাকে তো আমরা লাইক করতাম ভাই। আমাদের সময়ও তো সে ছিল এমপি। তো তার কাছ থেকে এটা একটু হাস্যকর লাগে আরকি। যে নিজের একটু ফানি বানায় ফেলাইছে, আমার যেটা মনে হয়। আমার হিসাবে এগুলো তো পুরনো কালচার রইছেই। সে তো একটা পুরনো মানুষ। বয়স তো কম নাই। ৭০ এর মতো হুম। বয়স হবে মনে হয় কাছাকাছি। সো ওইগুলো তো আছেই। এট দ্যা এন্ড এই যে সমালোচনা এগুলো তো ওদের একটা টাইট এর ব্যাপার আরকি। মানে একদিনে তো ঠিক হবে না। ওই হুম। নতুন কালচার তৈরি হওয়ার ব্যাপারটা তৈরি হবে আরকি। তো ভাই তারেক রহমানের আমি জানি যে তার মানে বিএনপির মধ্যেও তো অনেক প্রো ইন্ডিয়ান লোকজন আছে। বাট তারেক রহমান আমার সো ফার যেটা মনে হইতেছে সে চেষ্টা করতেছে। একটা ভালো পজিশন কিছু করার, ভালো পলিটিক্যালি কিছু না করার। এটা খুবই একটা সিম্পল স্ট্র্যাটেজি যে আমরা তো এন্টি ইন্ডিয়ান কিছু না বাংলাদেশের। এন্টি ইন্ডিয়ান কিছু নাই। দরকার কি? আমাদের কথা হইতেছে যে আমরা বাংলাদেশের মানুষরা থাকতে দাও। আমাদের ইকোনমিক যেই প্রবলেম গুলো আছে ওগুলো আমাদের সলভ করতে দাও। আমাদের মতো আমাদের থাকলেই হইল। তো এইটা যদি ইন্ডিয়া মাইনে নেয় তাহলে তো ইটস ওকে। কোন সমস্যা নেই। সেটা না তো ভাই সেটা মানলে তো মানতেছে না ভাইয়া। তারা তো সেই কবে থেকে আমাদের উপর এরকম, মানে ইন্ডিয়া যে আমাদের উপর হেজিমনি করছে, ইটস বিন লং ওইটা তো টাইম। আছে কিন্তু ওটা তো কেবল মানে তারেক জিয়া আসছে কিন্তু এখন পর্যন্ত তো ইন্ডিয়া হ্যাঁ, ছোটখাটো মনে হইতেছে কিছু ওরা হয়তোবা কালচারাল ভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। বাট এখন পর্যন্ত ওই যে মানে যেটা 90s এর পরে হইছিল। তোমার মনে হুম, তুমি তো তখন মানে তুমি হইছো কিনা? ওইটা হইলো কি যে মানে বিএনপি ক্ষমতায় আসলো আসার পর থেকে এই যে গ্যাং কালচার বিভিন্ন জায়গায় তোমার ওই যে গ্যাংরা চাঁদাবাজি শুরু করা, এখানেও চাঁদাবাজি চলতেছে বাট ওইটা অ্যাকচুয়ালি আরো ভয়ংকর ছিল আরকি। আচ্ছা। এবং ওর একটা বড় অংশ চলতো হচ্ছে যে ইনডাইরেক্ট, ডাইরেক্ট ইন্ডিয়া মানে আওয়ামী লীগপন্থী মস্তানগুলা বা ওই যেগুলার পরে দেখলো না যে ওরা ছুটাই দিল যে সুইডেন আসতাম কারে কয়েকদিন পরে ছুটাই দিল পরে হাসিনার সময়। তো এইবার এখন পর্যন্ত মনে হইতেছে করতেছে বাট ইন্ডিয়াতে করে শুরু করতে পারে আবার। তো এটার জন্য ইন্ডিয়া আমাদের পারে নিজেদের ভাইয়া, বাট আমার মনে হয় না বিজেপি ইন পাওয়ার উইথ মোদি, আমার মনে হয় না এটা ওরা করবে। কারণ ওদের মধ্যে ওই ইয়েটাই নেই।
ওইটাতে স্টেজ প্রথম হচ্ছে তোমার ডিসিশন নিবে, যে ডিসিশনটা কি নিবে। যদি ব্ল্যাকমেল করার ইচ্ছা থাকে যে আমরা তোমারে তুমি এটা করতেছো, আমরা তোমার এইভাবে ব্ল্যাকমেল করবো। কিন্তু এখন তো ইন্ডিয়ার বোঝা উচিত বাংলাদেশের ইকোনমিক পাওয়ার ক্যাপাবিলিটি অনেক বাড়ছে। কিছু প্রবলেম ছিল আমাদের, সিকিউরিটিতে অনেক লোক ঢুকে পড়ছিল হুম। উল্টাপাল্টা ইন্ডিয়ান পুরো যেসব আর কি র সেটা তো লোক এখনো আছে ভাই নাকি? এক আছে না আছে কিছুটার তো মানে কন্ট্রোলে আসছে আর কি, মানে হাসিনার আচ্ছা। সময় যেমন ছিল তার তুলনায় হুম। আর কি। এটা একবারে তুমি পার যেরকম হবে না যে সবাই না না, ধরে ইটস বাদ গোনা দিয়ে টেক টাইম, অবভিয়াসলি ইটস গোনা টেক টাইম। ওইটা তো স্লো একটা প্রসেস। আর দরকারও নেই, স্লো প্রসেসই ভালো। আমার হিসেবে স্লো প্রসেস বেসিক্যালি বাংলাদেশের আগে ইকোনমিক রিকভারিটা হোক। আর না ভাই, তারপর ইন্ডিয়ার সাথে ইকোনমিটা সবকিছু রিকভার অনেক কিছু। করুক, কিন্তু আপনার ওই যে ২০০২ সালে বা ১ সালে ওই যে বড়াইবাড়ির যে যুদ্ধটা হয়েছিল ওই সময় তো কংগ্রেস পাওয়ারে ছিল। কংগ্রেসও কিন্তু আমাদের সাথে, আবার যখন পিলখানা হয়েছে তখনও কংগ্রেসের পাওয়ার, কারণ মোদি তো আসছে ১২ তে। সো কংগ্রেসও তো না খুব ভালো ওইটা কাজ তো করছে হ্যাঁ, না। কংগ্রেস বা যেই আসুক না কেন, কংগ্রেসের তো একটা ডেফিনিটলি এক্সপেনশনিস্ট, এটা সবাই এক্সপেনশনিস্ট। হ্যাঁ, কংগ্রেস হয়তো বা ওইটারে অ্যাজ এ সেকুলার ইন্ডিয়া হিসেবে এক্সপ্লেন করতে চায়, এরা হচ্ছে একবারে হিন্দুইজম। পিওর হিন্দু। হ্যাঁ, হুম, দিয়ে করলো এইটাই। এক্সপেনশনিজম ওদের মধ্যে আছে, এটা সবসময় ছিল। কিন্তু ওদের একটা মানে এগেইন রিয়েলিটি চেক হচ্ছে কোনটা। তোমার যে এক্সপেনশন যে যারে পারছে তারা ঠিকই গিলে খাইছে। মানে আমরা তো দুর্বল থাকলে কোনো আমাদেরও গিলে খাইতে পারতো। তো এটা তো আবার ইন্টারন্যাশনাল অর্ডারও একটা আছে। সেখানে চাইলে এত সহজে গিলে খাওয়া যাবে না। এত বড়, বড় সংখ্যক লোকের আরকি। কিন্তু সেটাই আমাদের ভাই। কিন্তু অশান্তি করতে পারে। আমাদের ইন্ডিয়া তো কি অশান্তি ছাড়া কখনো আমাদের বন্ধু ছিল? টেকনিক্যালি আমার তো মনে হয় না হিস্টোরিক্যালি ইন্ডিয়া কখনো আমাদের ফ্রেন্ডলি নেইবার ছিল। ফ্রেন্ডলি হোক আর না হোক মানে একটা আন্ডারস্ট্যান্ডিং তো ছিল ওদের সাথে কিছু না কখনো, কখনো মাঝে, মাঝে সময়। কিন্তু এগেইন যদি ওরা সবসময় প্ল্যান থাকে যে আমরা কোন সময় বাংলাদেশে বা এই দখল করব, অখণ্ড এ ভারত করব। করব বা অখণ্ড কোনো একটা করব। হুম, আর মানুষ আসলে একটা পার্ট হিস্ট্রি ভুলে যায় যে আ মনে করো যে আমাদের এই লোক ইসলাম আসার আগেও এই যে ওদের যে কাস্টিজম বলো, মানে যে হায়ার কাস্ট, লোয়ার কাস্টের যেই পুরা যে হাজার, হাজার বছর ধরে যে ইন্টারনাল যে সিস্টেম, এই সিস্টেমে তো থেকে নিজের মানে এইখান থেকেই মুক্তি পাওয়ার জন্যই মনে করো ওই যে বৌদ্ধ ধর্ম যেটা, এইখান থেকে ইভলভ হইছিল এবং এটা সারা ওয়ার্লডে ছড়ায় পড়ছে। বাট এই ওরা আবার ইন্ডিয়া থেকে এটা আউট করে দিতে পারছে। যে যারা ওদের যেই এই কাস্টিজম সিস্টেমটা ইন্ট্রোডিউস করছে, এই ভয়ংকর দিকটাই তো মেইন সমস্যা। নাহলে তো ইন্ডিয়ার সাথে আরো অনেক বেটার রিলেশন রাখা যেত। কিন্তু ওদের যদি টার্গেট থাকে যে আল্টিমেটলি আবার হিন্দুইজম আইন আমাদের আবার কাস্টের মধ্যে ফেলাই দিবে। হুম। এমনিতেও তো এখন ইন্ডিয়ার মুসলমানরা লোয়ার কাস্টের থেকেও খারাপ অবস্থায় আছে। তো এখন ভাই ইন্ডিয়ার এইগুলোর লুকিং সমস্যা। এট কারেন্ট ইন্ডিয়া, আমার মনে হয় না যে এনি টাইম সুন ওদের মধ্যেই পজিটিভিটি আসবে। উম ঠিক আছে, পজিটিভিটি না আসলে সেটা ওরা পস্তাবে। কারণ আমরা চাইতেছি না সহজ হিসাব। আমরা কারণ শত্রুতা চাইতেছি না। বাট কেউ যদি শত্রুতা করে তখন তুমি কি করবা? তখন তো হ্যাঁ, একটা না একটা করতে হবে। সময় কোনো অপশন তো নেই। কিছু কারণ আসে ভাইয়া আসে। নেপালেও কিন্তু সিমিলার একটা জুলাই ইনসিডেন্ট হইছে। বাট নেপাল কিন্তু অনেক বেটার হ্যান্ডেল করছে দেন বাংলাদেশ। না, নেপালের কথার সাথে বাংলাদেশ কম্পেয়ার একটু কম করতে হবে। কারণ হইতেছে যে নেপালের এই জুলাই ইনসিডেন্টস এর মতো যেটা হইছে ওদের বিপ্লবটা, হুম, ওইটার আগে কিন্তু ওদের মানে ওরা তো ওদের কিন্তু আরো কতগুলো বড়, বড় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ছিল হইছে। যেমন হুম, তুমি যে আগে যেটা ছিল ওই যে মাওবাদী গেরিলা-টেরিলা দিয়ে যে যুদ্ধ-টুদ্ধ আ ওই যে ওইখানে কি যেন আগের প্রাইম মিনিস্টার ছিল যারা, তো কয়েকজন ঘুরিয়ে, ঘুরিয়ে হইছে আরকি। তো সবাই ওই যে ওই কমিউনিস্ট টাইপের মানে যুদ্ধ-টুদ্ধ করছে আরকি। সিভিল ওয়ার ছিল। তো বাংলাদেশে তো কখনো সিভিল ওয়ার হয়নি। ঠিক আছে? সো ওদের সিভিল ওয়ার হওয়াতে সিভিল ওয়ার এর পরে যেয়ে ওরা একটা কনস্টিটিউশন বানাইছে। সেই কনস্টিটিউশনই আসলে ফেইল করতেছিল। মানে অমনি কাজ করে নাই, যেসব প্রাইম মিনিস্টার আসতেছিল তারা কাজ করতে পারতেছিল না। এইবার যেয়ে তখন যখন ওই যে মানে ওইটা হইছে, ওই যে আন্দোলন হইল, তারপরে আবার নতুন করে ইলেকশন হলো। সো ওদের যে এই মানে পুরনো স্ট্রাগলটা হুম। ওইখানে আমাদের ছিল, মানে আমাদের গত ৩০ বছরের ইতিহাসে মনে হয় ৩০ বছর কি, গত ৫০ বছরের ইতিহাসে আমাদের কোনো সিভিল ওয়ার নাই। আমাদের হ্যাঁ, বিভিন্ন কু আছে, সিভিল ওয়ারটা খুব আন্দোলন জরুরি আছে। ভাইয়া। আমি এটা সবসময় মনে করি। এইটা না জরুরি না। আমার কথা সহজ যে সিভিল ওয়ার দরকার নেই। যেমন এইটার প্রস্তাব এখন না। মনে করো ১৩-১৪ সালের দিকে যখন হাসিনা যেভাবে ক্ষমতা নিল, ইলেকশনে বাদ দিয়ে ক্ষমতায় নিল না? হুম। ওই সময় একটা কথা আসতেছিল যে হাসিনারে সরাইতে গেলে আমরা কি সিভিল ওয়ার করব নাকি আন্দোলন চলবে? বিএনপিও ১ম কয়েকদিন অনেক চেষ্টা করলো আন্দোলন-টান্দোলন করার। পরে তো খালেদা জিয়া ওখান থেকে ওই যে বাস পুরানো-টুরানো কাহিনী ছিল না অনেকগুলা? পরে হুম। খালেদা জিয়া থামাই দিল। তো তখনই বাংলাদেশের ডিসিশন তখনই নেওয়া হয়েছে যে না, আমরা সিভিল ওয়ার করব না। বাংলাদেশে এই অবস্থায় যদি সিভিল ওয়ার করা হয়, আমরা ভালনারেবল কান্ট্রি। সো এইটার বেসিক্যালি মানে মানে ইমপ্লিকেশন খুবই খারাপ। আল্টিমেটলি সোমালি-টোমালি এর অবস্থা হয়ে যাবে আরকি।
বেটার কিন্তু বুদ্ধি ভাই ওয়েট করো আমেরিকায় কিন্তু পাবলিকের সিভিল ওয়ার হয়ে ওরা ইমপ্রুভ করছে। আমেরিকান যে সিভিল ওয়ার হওয়ার পরে হয় কি যে কুইকলি তুমি যখন একটা যেহেতু পাওয়ারের রেকটিফাই হয়। হয় রিফর্মটা কুইক করা যায়, হ্যাঁ, বাট কথা হইতেছে কস্ট অনেক বেশি, কস্ট মানে অনেক হিউম্যান বেশি। কস্ট অনেক বেশি। এর থেকে বেটার বুদ্ধি হচ্ছে, বেটার বুদ্ধি না আমাদের জন্য যেটা এক একটা দেশের জন্য এক একটা রকম। কোন দেশে হয়তো সিভিল ওয়ার, সুইটেবল। সিরিয়াতে ফ্রি হওয়ার জন্য আলটিমেটলি সিভিল ওয়ারই করা লাগছে। হুম, সো আমাদের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যেহেতু মোটামুটি হোমোজিনিয়াস, মোটামুটি সবাই তো একই ধরনের। সো ইন্টারনাল ডায়ালগ লম্বা কত 17 বছর ধরে বিভিন্ন ধরনের ডায়ালগ চলছে তো নিজেদের মধ্যে। এইগুলার একটু টাইম বেশি দিয়া তারপর ডিসিশন নিয়া একটু স্লো হইলেও আমরা সিভিল ওয়ার, তারপরে তো প্রায় ১,৫০০ লোক আমাদের মারা গেল, তাই না? আর সিভিল ওয়ার হয়ে গেলে এখানে দেখতো লক্ষ লক্ষ লোক মারা যেত। তো ওইটাই ছিল আরকি যে যেইখানে হয়তোবা অনেকে ২০১৩ তে দেখবা যারা অনেকে হয়তো হাসিনার প্রতি সফট ছিল, তারাই অনেকে আল্টিমেটলি লাস্টে যেয়ে আর ওরকম সফট ছিল না। তারা আল্টিমেটলি বিপক্ষে গেছে। বিপক্ষে যে হ্যাঁ। রাস্তাতেও নামছে। তো এইটাই এখন আরকি। এখন আমাদের অ্যাপ্রোচ তো ওদের মতো হবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটাই, আমাদের অ্যাপ্রোচ এর জন্য যেমন এই 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 জুলাই আপরাইজিং হওয়ার পরপরই আমাদের পুরা মোটামুটি সবাই ডিসিশন ছিল যে যাতে সিভিল ওয়ার না হয়। সেটাই। না। সেটাই। এখন ভাই আপনার লাস্ট কোয়েশ্চেন বাংলাদেশ নিয়ে হাসিনার ফিউচার কি? ওকে কি ফেরত আনা যাবে? হুম, না আমার মনে হয় না এগুলোর কোনো ফিউচার আছে। যদি বাইচে হ্যাঁ, থাকে যতদিন ততদিন পরে তারপরে এগেইন ওয়ার্ল্ড অর্ডার মনে করো আচমকা খুব মারাত্মক রকম চেঞ্জ হয়ে গেল। হুম, ইউএস পুরা ফল হয়ে গেছে। তখন তো এই যে চায়না মানে ইন্ডিয়া কি করতে চাবে কে জানে। বাট স্টিল এগুলো হচ্ছে আপনার অ্যাবসার্ড একটা আইডিয়া। এত হুম, তাড়াতাড়ি তেমন হবে না যে ১ বছরের মধ্যে ২ বছরের মধ্যে আমেরিকার কিছু একটা হুম, হইল। আর হাসিনার বয়স তো হয়ে গেছে কত? ও আর হ্যাঁ। বাঁচবে কত? তো আমি এমনি অ্যাজ এ ফান মনে করো ফানি ক্যারেক্টার হিসেবে হাসিনা থাকা খারাপ না। ওরা না যে মাঝে, ফান মাঝে ঠিক ভয়ও আছে, দেখানো যায়। এন্টারটেইনমেন্ট হইতেছে। হ্যাঁ, হ্যাঁ, মাঝে, আর মাঝে আওয়ামী লীগের ওরা কি যে অবস্থা ভাই ট্রল ওঠে, বাংলাদেশে? আমাদের একটু মনে করাই দিচ্ছে যে এরকম একটা ছিল। তো ছিল। আবার আমরা একটু করতেছি। এটা খারাপ না। আমি অ্যাজ এ এনিমি এই হাসিনা ঠিক আছে। চলুক, ঠিক আছে চলতে ভাই, থাকুক। সমস্যা নেই। আর আওয়ামী লীগের কি অবস্থা ভাই বাংলাদেশে? এইটা অ্যাকচুয়ালি একটা মানে এটা একটা ঝামেলার জিনিস। যেমন আমার একটা মানে এক্সাম্পল না, আমি অনেকেই দেখছি যে মনে করো তারা নিজেরা আওয়ামী লীগ অমনে করে নাই এককালে। মানে এমন না যে আওয়ামী লীগ বেশি সুবিধা নিছে। আওয়ামী লীগের টাইমে। কিন্তু তারা হচ্ছে মানে আওয়ামী লীগের তাদের একটা ভালো সফট মানে ডিপ ছিল। সো তারা যেকোনোভাবে যদি এটা মানে তাদের কথা হইতেছে যে হাসিনারে রাইখে কিছু করা যাইত কিনা, অথবা আওয়ামী লীগরে রাইখে করা যেত কিনা, অথবা আরো কোনো পদ্ধতিতে মানে চেঞ্জটা করা যেত কিনা, এরকম একটা তাদের একটা ইচ্ছা আছে। এবং আওয়ামী লীগ এখন রিভাইভ করে আবার তাদের ওইরকম একটা জিনিস। তারা মানে মানতে পারতেছে না যে আওয়ামী লীগের মতো একটা দল এত বছর ধরে বাংলাদেশের ছিল, সেটা ভ্যানিশ হয়ে যাবে। সো অ্যাটাচমেন্ট এর একটা ব্যাপার আছে। তো এদের অ্যাকচুয়ালি আ মানে এদের জন্য হইলো কোন না কোন ফর্মে তো আওয়ামী লীগের একটা লোকজন যারা আছে তাদের তো এক ধরনের পলিটিক্স করতে দিতে হবে বা করবে তারা কিন্তু ভাই আরকি। এটা এই জেনারেশনে ধরেন থাকলো, বাট নেক্সট জেনারেশনও কি এটা ইয়ে করবে? এইটার অ্যাকচুয়ালি মানে আম যারা ব্রেইন ওয়াশড হইছে তাদের তো কিছু তো ব্রেইন ওয়াশড আছেই, আছে না? হ্যাঁ, এখন এটারে আল্টিমেটলি যদি বাংলাদেশ সফল হয়, হুম, মানে ওই যে সহজ ব্যাপার হচ্ছে কি তোমার একটা করে থাকে, ফেজ থাকে। যেমন মনে করো বাংলাদেশে ২৪ পর্যন্ত একটা ফেজ ছিল। ঠিক হুম, আছে? ২৪ এর পরে ২ বছর হয়ে গেছে কিন্তু আমাদের। এই ২ বছরে আমরা যতদিনের এই যে বছর, বছর বাড়তে থাকবে এবং আমাদের যদি মোটামুটি ডেভেলপমেন্ট হয়, আমাদের উন্নতি হয়। সো তখন এই ২৪ টা হবে আমাদের মেইন রেফারেন্স পয়েন্ট। যেমন ৭১ ছিল একটা মেইন রেফারেন্স পয়েন্ট। তো আমাদের তো মানে ২৪ এর আগ পর্যন্ত ৭১ এর উপরে তো কোনো মেইন রেফারেন্স পয়েন্ট ছিল না। তারপরে ২৪ যে এখন ৭১ তে বড় হবে এটা কোনো না। এটা ডেফিনিটলি এটা বড় ছোটের ব্যাপার না। বাট অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট হবে, হিস্টোরিক্যাল রেফারেন্স পয়েন্ট যেখানে একটা ডিসিসি ব্যাপার হয়েছিল যে না, আওয়ামী লীগ ইস আনঅ্যাকসেপ্টেবল। তো এইটা যতদিন আস্তে, আস্তে যাইতে থাকবে, এরা একটা মানে স্ট্যাটাস quo তৈরি হবে। তো আল্টিমেটলি তারা দেখা যাবে যে ওই স্বার্থে হইলেও আল্টিমেটলি তখন ওই কালচারালি একটা নতুন ধরনের কালচার তো তৈরি হইতেছে। সেই হিসাবে আওয়ামী লীগের তো ইনফ্লুয়েন্স কমবে। আর কেউ আসলে এখন যে অবস্থা কেউ আওয়ামী লীগের ক্ষমতায় মানে যারা পলিটিক্যাল অ্যাক্টর আছে হুম, তারা কেউ আওয়ামী লীগ চাইতেছে না। চাইতেছেন। এটা অনেকটা হ্যাঁ, ইরানের শাহের মতো অবস্থা। সো এখন দেখা যাক আরকি আওয়ামী লীগরা কতদূর যায়। এনিওয়েজ, এখন যেহেতু ভাই ফিফা চলতেছে, ফিফা নিয়ে একটু আলোচনা করি। আজকে ফাইনাল খেলা। হ্যাঁ, আজকে তো ফাইনাল খেলা। দেখো কি অবস্থা। হ্যাঁ, তো আপনার মনে হয় কি পুরো ওয়ার্ল্ড কাপটা ফেয়ার ছিল? বা আপনার ওয়ার্ল্ড কাপে কিছু নতুন, নতুন জিনিস দেখলাম। অনেক টেকনোলজি এড হইছে, ভিএআর এড হইছে। আবার আপনার রেফারিং নিয়েও অনেক কোয়েশ্চেন দেখলাম।
সো সো এইবারের ওয়ার্ল্ড কাপটা আমার মনে হয় যে এবং লাস্ট 2022-এর ওয়ার্ল্ড কাপও আমার এত মানে ইয়ে লাগে নাই যেবার এইভাবে ওয়ার্ল্ড কাপটা আমার লাগছে। আমি জানি না এটা কি বাংলাদেশেও কি মানুষ এভাবেই ইয়ে করতে, কারণ আমার অফিসে বা অন্য জায়গায় সিমিলার কথাই শুনতেছি আর কি, না, ফেভারিজম ওটা বা অনেকে অনেক বলছে কথা। তো বাংলাদেশে তো আর্জেন্টিনার মেলা সাপোর্টার। এটা হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি পার্টি ভেদে আওয়ামী লীগ, বিএনপি বলো, জামাত বলো, সবাই ধরনের লোক জিনিস আর্জেন্টিনা হ্যাঁ মেলা সাপোর্ট আছে। সো তারা কেউ যদি উইন হয়, তো বাঙালিরা তো বেসিক্যালি যদি উইন হয় ফেয়ারনেস নিয়ে তো মাথা ঘামায় না। এটা হুম হচ্ছে কথা। ঠিক হুম আছে? তো আমার পরিচিতের মধ্যে লোকজন দেখছি মনে করো যেমন ইজিপ্টের ম্যাচটাতে ডেফিনিটলি ইজিপ্টের ফেয়ারনেস ম্যাচটা ঝামেলা। একবার অন্য ম্যাচের কথা বাদ দিলাম। ওটাতে ফেয়ারনেস একটা ঝামেলা ছিল। বাট স্টিল যখন জিতে গেছে তো জিতেই গেছে। তো হ্যাঁ সেটাই। জিতে গেছে। হ্যাঁ, আমার মনে হইতেছে ভাইয়া ফিফার অনেক মানে এইবারে তারা বিজনেসের টু মাচ ফোকাস দেন দ্য গেম, যেমন ধরেন এই যে হাইড্রেশন ব্রেকটা, এটা হ্যাঁ। মনে হইতেছে এটা একটা বিজনেস পারপাস, অনেক কিছুই মনে হইতেছে যে ওদের স্পন্সর তাদের বেশি ফেভার করা হইতেছে, যেমন এডিটাস এর স্পন্সর আর্জেন্টিনার, স্পেনের, আর নাইকি হইলো মনে করেন আদারদের। সো মানে ফিফা অনেকটা আমার এইবার মনে হয়েছে, কখনো মনে 22-এও তো আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে, আমার কিন্তু তখন মনে হয় না যে এরকম ছিল। তো এখন মনে হচ্ছে ওদের মধ্যে এই প্রেসিডেন্টটা হয়তো মোর লাইক আইসিসি টাইপের একটা ভাইব দিচ্ছে ফিফা। ওইটাই আরকি তোমার ওই যে মানে ব্র্যান্ডিং এর জন্য তো কিছু মানে মানে যে কিছু বড়, বড় আইকন লাগে। তো এখন আইকন গুলোর যদি চইলা যায় আর্লি তখন হুম তো বিশ্বকাপের একটু মানে ভাটা পড়েই। ভাটা সো পড়বে, সেইগুলো হ্যাঁ। একটা ব্যাপার আছে। সো স্টিল মানে এখন পর্যন্ত ফাইনালে যে ২ টা টিম আসছে অযোগ্য টিম না আরকি। না স্পেন হ্যাঁ, খুবই ভালো হ্যাঁ, খেলছে, আর ডেফিনিটলি খুবই আর্জেন্টিনা ভালো টিম। প্রতিটা আর ম্যাচেই আর্জেন্টিনা একবারে দুর্বল টিম না। সো হোপফুলি এটা না গুড ম্যাচ হবে। ইটস হোপফুলি এ আর গুড ম্যাচ, কোনো বায়াস নাই। আর কোনো বায়াস হবে না। হোপফুলি, সেটাই কারণ আরকি। এখন ভাই দুইজনই এডিটাসের, এখন আর বায়াস হওয়ার কিছু নাই, ওদের স্পন্সর দুই দিক দিয়ে এডিটাসের। আর না না, আর্জেন্টিনা ভাই আরেকটা কথা হইতেছে কি যে সবচেয়ে বড় লিগ তো আসলে স্পেনেই হয়, তাই না? হুম ওই যে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ রিয়াল সবই তো মাদ্রিদ, হ্যাঁ এখানে। তো গড়পড়তে তো সবই বার্সেলোনার খেলোয়াড়। এই পাশে যে তোমার ওই যে এএমএল বলো আর এই পাশে যে মেসি বলো সবাই তো বার্সেলোনায় একসাথেই ছিল এককালে কম এককালে বেশি। ছিল, হ্যাঁ। সো না ভাই বেসিক্যালি আর্জেন্টিনার এখানে ওদের প্রোডাক্টই এখানে খেলতেছে। সো হোপফুলি কোনো মানে ফেয়ার গেম হবে। ফেয়ার না গেম হইলে আজকের গেম তারপরে ফেয়ার হবে ভাই, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। বাট আমার ইজিপ্টের গেমটার জন্য খারাপ লাগছে, টু বি ভেরি মানে অনেস্ট। ওটা অ্যাকচুয়ালি ইজিপ্ট ডিজার্ভ করে না ওইভাবে কইরা। তাদের গোল হ্যাঁ বাদ ওইটা দিয়া করে না, ওরা যেভাবে হার্ড ওয়ার্ক করছে, যেভাবে ওরা তো অনেক 2-0 তে ইয়ে আগানো ছিল, ওদের যেটা একদম মানে অমানবিক হয়েছে ওদের জন্য, ওরা তো ছোট দেশ এত দূর দূরে যাইতে পারতো, ওটা ওদের জন্য অ্যাজ আ নেশন অনেক ভালো হইতো। আই আন্ডারস্ট্যান্ড যে মেসি না থাকলে হয়তো ওয়ার্ল্ড কাপের ইয়ে কমতো, অ্যাকচুয়ালি বাট আফ্রিকার বড় সমস্যা হচ্ছে আফ্রিকার খেলোয়াড়ের সমস্যা নেই। খেলার কোয়ালিটি সমস্যা নেই। বাট আফ্রিকার মার্কেট নাই। মানে ফুটবলের যে বড় মার্কেট মানে টাকার পয়সার মার্কেটটা ওইটাতে একটা সেটা তো মেইন ইউরোপে ভাই। ওইটার জন্যই বেসিক্যালি আফ্রিকার মানে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপ আসলে আফ্রিকার হাতে হাতে উঠে নাই। কিন্তু আফ্রিকার খেলোয়াড়ই তো ওয়ার্ল্ড কাপ জিততেছে। ফ্রান্সের হ্যাঁ হয়ে জিতুক। এখন যদি মনে করো এমবাপে তো এই যে আফ্রিকার, স্পেনেও তো ইএমএল তো কই আফ্রিকা আফ্রিকান ডিসেন্ট না আলজেরিয়া আর মনে হয় লামিন ইয়ামাল, হ্যাঁ ওদের ২ টা মিলায় আরকি। হ্যাঁ ওর ওই যে মানে এই কোনটায় গিনি না কোনটা? কোন একটা মিলে গেছে কোনটা যেন আরেকটা জায়গার আরকি। মানে আফ্রিকান কোন একটা বা এরকম কালো স্পেনের দেশ। লামিন ইয়ামালও তো মরক্কোর, রাইট? সো হ্যাঁ, হ্যাঁ। না মানে ওর ওর মা মনে হয় বা ওর ওর দাদি তো হচ্ছে ডেফিনিটলি। ওর মা মনে হয় হচ্ছে ওই যে মরক্কো না অন্য জায়গায়। কিন্তু ভাই একটা মানে ব্যবসার কারণে একটা দেশের মানে হারবে একটা কন্টিনেন্ট বা তারা ওয়ার্ল্ড কাপ পাবে না, এটা আমার কাছে ভালো, ওদেরও পাওয়া উচিত, ওরাও ভালো খেলে, যদি ওরা ভালো খেলে হ্যাঁ, পারতে পারে সেটা কারণ আছে। যেমন মনে করো যে মানে ল্যাটিন আমেরিকা তো আসলে এককালে পয়সা ছিল না। বাট স্টিল তোমার তো একটা বিপক্ষ লাগে, তাই না? স্পোর্টস এ তোমার তো বিপক্ষ লাগে। তো সেই হুম, সেই সময় সবসময় তো দেখা যেত হ্যাঁ, ইউরোপ পাইতেছে একবার, ওরা পাইতেছে একবার। অন্য কেউ অত ফুটবল খেলতো বা অত বেশি ভালো খেলতো না। বাট আফ্রিকা তো মানে অনেক দিন ধরে ভালো খেলতেছে এবং ওরা অনেক না ভালো, ভালো ওদেরকে, খেলোয়াড় কিন্তু ভাই খুবই আফ্রিকান টিমের একটা সমস্যা দেখছি যে ওরা শুরুতে খুব ভালো খেলে, বাট এন্ডে গেলে ওদের মনে করেন যে কি জানি একটা হয়, ওরা আর হোল্ড করে রাখতে পারে না। যেটা দেখবেন আর্জেন্টিনা যেমন শুরুতে লাস্টে গিয়ে আবার অনেকবার কামব্যাক, সব ম্যাচে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা লাস্টে গিয়ে হুম, কামব্যাক হুম। করছে। দ্যাটস আ ভেরি গুড সাইড ফর আর্জেন্টিনা। আর তারপর কথা হচ্ছে তুমি যদি ওই যেরকম ডিমোরালাইজ করে দাও, যেমন ইজিপ্ট তো কতক্ষণ প্রায় ৭৭ মিনিট পর্যন্ত আগাই ছিল মনে হয়। ২-০ তে লাস্টে ছিল। ১২ হ্যাঁ, হ্যাঁ। ১২ মানে মিনিট বা ১৩ মিনিটের মধ্যে ওই যে ৩ টা গোল। এভাবে হয়ে গেল। একটার পর একটার পর একটা। তো তার মধ্যে কিন্তু একটা ভাই তো মনে হচ্ছে যে হয়তোবা ওই যে মানে আটকাইতে পারত আরকি। যাই হোক ওটা আলাদা কথা। কিন্তু ওদের যে গোলটা ক্যানসেল করছে ওটা খুবই আনফেয়ার, কারণ ওটা হ্যাঁ, গোল হিসাবে খুবই সুন্দর একটা গোল ছিল ভাইয়া, ওয়ান অফ দ্য বেস্ট লুকিং গোল ছিল।
আর ওইটা ফাউলের কারণে ওই মাথায় হইছে, ওই ডি বক্স থেকে এই ডি বক্সে ওখানে ফাউলও আমার কাছে লাগে নাই। সো আই ডোন্ট নো। বাট এনিওয়ে আরেকটা কথা হচ্ছে যে আফ্রিকা দেখো, যদি আফ্রিকার ভিতরে যদি লিগ গুলো একটু স্ট্রঙ্গার, আমি জানি না, আফ্রিকা লিগ থেকে ফলো করে না, ওটা যদি স্ট্রং হয় ইউরোপের মধ্যে, তখন ওই যে খেলোয়াড়দের হয়তো মেন্টালিটি একটু ইমপ্রুভ হইতো, যে মনে হইতে করো পারে, হইতে লাস্ট পারে, হ্যাঁ। যেমন এখন আপনার মিডল ইস্ট ট্রাই করতেছে, যেমন সৌদিতে কিন্তু রোনালদো খেলে, তারপর নেইমারও খেলছে। মানে সৌদির টিম গুলো খারাপ না, বিশ্বকাপ আসতে পারে, বাট ওরা তো ওই পর্যন্ত লাস্টে যে ভালো পারে না আর কি। মিডল ইস্টের আবার টিমগুলো ওরা ভালো। লিগ ডেভেলপমেন্ট করতেছে, হয়তো ইন ফিউচার সৌদিও একটা ভালো লেভেলে আসবে, কারণ আপনার যদি বড় বড় প্লেয়ারদের সাথে খেলেন ইট ইমপ্রুভস। যেমন মেসি এখন আমেরিকায় খেলে। ক্রিকেটও বলো, ফুটবল বলো, সব জায়গায় তোমার যে জি, ক্রুশিয়াল ম্যাচ গুলার যে টেম্পারমেন্ট, ওইটা আলাদা। তুমি হুম, মনে করো যে তুমি সেমিফাইনাল থেকে যে নকআউটের থেকে যে শুরু হলো, ওই টেম্পারমেন্ট তো তুমি মনে করো বড় বড় ম্যাচ খেলার পরে তোমার ওইটা টেম্পারমেন্টটা আসবে। তো না এখন সেটাই। এইখানে হাই প্রেসার ম্যাচ গুলা খেলা, যেটা ইউরোপীয় যারা খেলে, মানে মনে করো ইউরোপিয়ান প্রতিদিনই খেলোয়াড়রা, হাই প্রেশার। হ্যাঁ প্রতিটা ম্যাচে ওদের ওইসব, মানে বিশেষ করে যে বড় বড় লিগ গুলাতে মিলিয়ন মিলিয়ন ডলার, কি বিলিয়ন ডলার কইতে গেলে ইনভেস্টমেন্ট আর কি পুরো লিগ গুলাতে। তো সেইখানে তো ওদের টেম্পারমেন্টটা তৈরি হয়ে যায়। তো এই সব জায়গাতে অন্যরা একটু পিছায় থাকতেইছে, যদি ওদের হ্যাঁ নিজস্ব লিগ সেটা টিগ এগুলো বড় করে করতে না, মানে করতে পারে আর কি। ঠিক। ঠিক আছে যাই হোক, ভাই, আমি ফুটবল বিশেষজ্ঞ না, আমি ক্রিকেটই খেলা দেখতাম আগে, এখন খেলা অতটা দেখা হয় না, স্কোর টিস্কোর দেখা হয়। ফুটবলও বেশিরভাগ সময় দেখা হয় হচ্ছে বেসিক্যালি ওই যে কয়েকটা হাইলাইটস দেখলাম, পুরা হ্যাঁ, টাইম দিয়ে দেখা হয় না। বাংলাদেশে তো টাইম এবার অ্যাকচুয়ালি মানে আচ্ছা। একটু অড টাইম হচ্ছে আর কি। এই না আমি ফলো করতেছি, মাঝে মধ্যে করি, কিন্তু স্পেশালি ইজিপ্টের পরে আমিও অনেকটা অফ হয়ে গেছি দেখা আর কি। সো হুম। আর ব্রাজিল, আমি আর ব্রাজিল সাপোর্ট আর করি, ওই যে ব্রাজিল নাই। অনেক আমাদের মতো অনেকে ধরে নিছে যে এই ইজিপ্টের সাথেও একটা বেইনসাফি হবে, এবং তাই হইছে। হ্যাঁ, তো এইটা যেমন আমি আমার একটা একটা ওই যে ফেসবুকে, সে তো আর্জেন্টিনার ভক্ত আর কি অলরেডি, সে হাইরে যাচ্ছে। আমি তখন দেখো এখনো 13 মিনিট আছে, তোমরা দেখো তোমাদের কিছু একটা জিতা টিতা দেয় কিনা। ফাইজলামি করে বলছিলাম, ঠিকই জিতে গেল, দেখলাম লাস্টে যে গোল ক্যান্সেল করলো, তখন আরো ওই যে যা যা হইলো আর কি, এইসব আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই ভাই। তো এমনি এনিওয়েজ, দেখা যাক, ভালো খেলা একটা ফাইনালে হইলে হইলো, না হইলে যদি পার্সিয়ালিটি করে বা যেটা বেসিক্যালি যে মানে কারো বায়াস হয়, আলটিমেটলি তখন কোন স্পোর্টস এর জন্য ওটা ভালো না। এটা তখন না বাদ না বিতর্ক তাহলে এটা হয়ে ভাই যাচ্ছে। লং টার্ম সাস্টেইন করবে না আর কি, জিনিসটা ভালো হবে না আর কি। ক্রিকেট নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। ক্রিকেটে এখন ইন্ডিয়ার সাথে তো মানে ইন্ডিয়ার অতিরিক্ত ডমিনেন্স, আর যেভাবে ওই বায়াসনেস এর জন্য জনপ্রিয়তা অনেকখানি কমে গেছে। না সেটাই ভাই, সেটাই। তো ঠিক আছে ভাইয়া, তো আজকে গল্প করে খুব ভালো লাগলো, অনেক ঠিক কিছু আছে, জানলাম। মেলাক্ষণ হইলো গল্প, মাশাআল্লাহ ১ ঘন্টা ২২ মিনিট নাকি? ও, এতক্ষণ বেশি কথা হয়ে গেছে না? ছোট হ্যাঁ, করতে হবে। আমাদের টাইম ঠিক আছে ভাই। মেইনটেইন করতে হবে। ম্যাক্সিমাম 30 মিনিটস ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক। আসসালামু আলাইকুম ভাই। সালাম।